একটা অন্য মহিলারই ভয়েস। বলছে কি, খুব মজা লাগে না এগুলো দেখে তোদের? ওই লাশটার ওই মাথাটা কোনোভাবে ফেটে গেছিল, রীতিমতো পুরো সব জামা কাপড় খুলে ওনাকে সবাই মিলে মেরেছে, ওই রড রড দিয়ে দিয়ে মেরেছে, তিনজনে মিলে। বারবার বলছে ওদের নিয়ে আয়। এইটা কেন বলছে? ওই ভয়টাই না ওরা মানে যে রুটাকে আর কি শান্তি দেয়নি। এখন ঘড়িতে 2টো বাজে, 3টের সময় ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু আপলোড করতে পারছি না। আজ রাত 10টায় ভিডিওটা আপলোড হবে। বেসিক্যালি কিউরিও ফাইটার আজকের এই এপিসোডে আপনারা শুধু শুনবেন না, দেখবেন। এর একটা ঝলক একটু আগেই আপনারা দেখেছেন। আমি বেশি টাইম দেব না। আমাদের এই নতুন প্রেজেন্টেশন আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে মৌসুমী আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে ছিল। ট্রেন লাইনের ওপরে একটি মহিলার বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়া যায় এবং গ্রামের 2টো বাড়িতে কনজিকিউটিভলি মানুষজন পজেসড হতে থাকে, প্রেতাত্মার ভর হতে থাকে তাদের উপর। কি হয়েছিল, কানেকশনটা কি? 2022-এর ঘটনা। যদি খুব স্পেসিফিকভাবে বলি, নভেম্বরের লাস্ট অ্যান্ড ডিসেম্বরের শুরুর দিকে মৌসুমী এই ঘটনার সম্মুখীন হয়। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান, এবং হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই এপিসোডটা বানাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কারণ আপনারা পুরো জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং এই এপিসোডটা সবার সাথে শেয়ার করে দিন। আমি চেষ্টা করি কিউরিও ফাইটে বা কৌস্তবের আড্ডাতে নতুন নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করার, এবং অনেক কিছু আসতে চলেছে। জাস্ট আপনারা পাশে থাকুন, তাহলেই হবে। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড যদি কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। নাম্বারটি আপনারা অন স্ক্রিন দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও আপনারা এই নাম্বারটি পেয়ে যাবেন। তাহলে চলুন, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। সো মৌসুমী, আমরা রেকর্ডিংটা স্টার্ট করবো এবার, ঠিক আছে? আমি লাউড স্পিকারে দিচ্ছি ফোনটা, ওকে? দেন আমরা স্টার্ট করবো, ওকে? হ্যালো মৌসুমী, ওয়েলকাম টু কিউরিও ফাইট। সবার আগে বলো, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশ অনেক দিন ধরে একটা ঘটনা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? ঘটনাটা আই থিঙ্ক তুমি তোমার পেশার কারণে বা তোমার যা জব প্রোফাইল সেই কারণেই ঘটনাটা তোমার কাছে এসেছে বা তুমি জানতে পেরেছো ব্রাদার। আমি হ্যাঁ। খুব বেশি তোমার প্রফেশনাল অ্যাসপেক্টে ঢুকছি না, ঠিক আছে? কি ঘটেছিল, কবে থেকে স্টার্টেড, অ্যান্ড কিভাবে তুমি এই ঘটনাটার সম্মুখীন হলে? ইভেন তুমিও আই থিঙ্ক এফেক্টেড এই ঘটনাটার কারণে। কি ঘটেছিল মৌসুমী? ঘটেছিল বলতে, আমি যে জব প্রোফাইলে আছি, তো আমার তার জন্য অনেক বাইরে অনেক জায়গায় যেতে হয়, এটা একটা কথা। আর সেকেন্ড হচ্ছে, আমি ট্রিপ করতে খুব ভালোবাসি। তোমার সাথে ইভেন আমার কোনো একটা ট্রিপেই দেখা হয়েছিল প্রথম। 2024 ডিসেম্বর। হ্যাঁ। তো আমি ট্রিপ করতে ভালোবাসি, আর নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে খুব বেশ ভালোই লাগে। হুম কেমন কি সব জানার জন্য। তো এরকমই আমার একজন অফিস কলিগ, এখন তার সাথে আমার খুব একটা কানেকশন নেই, বাট সেই সময় সে আমার খুবই ক্লোজ ছিল। হুম হুম তো সে আমাকে বারবার বলতো তার দেশের বাড়ি যাওয়ার কথা। দেশ মানে তো বাইরে নয়, ওই যেটা গ্রামের বাড়ি হয় আর কি। হুম 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 তো ওর না, দেশের আমাদের বাড়ি। যেমন বর্ধমান, বেসিক্যালি দেশের বাড়ি। হ্যাঁ। হ্যাঁ, আমরা এখন মানে বেসিক্যালি অনেকেই আছি যারা কলকাতার ইয়েতে থাকি, বাট একটা পৈতৃক ভিটে একটা থাকে অনেকেরই। হুম 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 তো সেরকমই ওর একটা পৈতৃক ভিটে যেটা বাড়ি, সেটা হচ্ছে তোমার বীরভূমের একদম এন্ড পয়েন্টে। এক্সাক্ট আমি লোকেশনটার নামটা বলছি না। হুম হুম তো জায়গাটা অনেকটা একটু গ্রাম্য গ্রাম্য টাইপের, এবং বেশ ফাঁকা। আমাদের কলকাতার সারাউন্ডিং যেরকম গায়ে গায়ে বাড়ি, ওরকম হুম। নয়, অনেকটা দূরে দূরে বাড়ি। বেশ একটা গ্রাম্য পরিবেশ, মানে খুবই সুন্দর একটা জায়গা। আর সত্যি কথা বলতে, একটু দেখবে ফাঁকা ফাঁকা যখন গ্রামের মধ্যে আমরা যাই, একটু এমনি কেমন একটা ভয় ভয় লাগে না, মানে গা ছমছমে একটা ব্যাপার থাকে গ্রামের দিকে। বীরভূম এমনিতেই মিস্টেরিয়াস, জানো তো? মানে আমার বারবার বীরভূমে গিয়ে এই ফিলটা হয়েছে।
আচ্ছা। হুম। হ্যাঁ, না, আমরা তো বীরভূম বলতে তারাপীঠ ছাড়া কিছু বুঝি না খুব একটা। বীরভূম মানে শান্তিনিকেতন, তারাপীঠ, এখানেই আমাদের শেষ। হুম। কিন্তু বীরভূমেরও কিছু প্রত্যন্ত গ্রাম আছে যেগুলো এখনো সেই আমরা সেই ব্ল্যাক এন্ড হোয়াইট টাইমে যে গ্রাম দেখতাম, ফাঁকা, ভয় ভয় লাগছে, সন্ধ্যের পর কেউ ঘর থেকে বেরোচ্ছে না, ওরকম গ্রাম কিন্তু বীরভূমে আজও আছে। আছে। তো ওরকমই একটা গ্রামের আমি মানে কথা বলবো। তো ওই গ্রামটাতে আমাকেও অনেকবার ইনভাইট করেছিল যে আমার বাড়িতে এরকম আয়, আড্ডা মারবো, দুদিন থাকবো। আমি বললাম ঠিক আছে, যাওয়াই যেতে পারে, অসুবিধা কি। তো ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে যে আমি আমার লাইফের এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমার, এটা আমি কোনোদিনও এক্সপেক্ট করিনি। আহ শুনেছি সব সময় যে মানুষ পজেসড হয়, বা তোমাদের স্টোরি গুলোতেও শুনেছি আহ এরকম, স্টোরি নয়, ইনসিডেন্ট বলতে মানে পারো। ইনসিডেন্ট, হ্যাঁ, ঘটনা। ঘটনা। এক্সাক্ট কথা হচ্ছে ঘটনা, হ্যাঁ। তো এগুলো তো শুনেছি যে মানুষ পজেসড হচ্ছে, বা সে তার থেকে কি করে রিলিফ হচ্ছে, এগুলো সবই শুনি। কিন্তু কোনোদিন ভাবিনি যে চোখে এটা দেখতে পাবো। ঠিক আছে, তো ওখানে গিয়ে সেটা হয়। তো মেন ঘটনাটায় আসি। আহ, এটা 3 বছর আগের কথা। খুব যদি আমি ভুল না করি, ওই পুজোর ঠিক পর পর, ঠিক আছে, মানে মানে তুমি নভেম্বর, 2022 বা 2023-এর কথা বলছো কি? 22-এরই আর কি, নভেম্বরের দিকে। 22শে নভেম্বরের দিকে, ওকে। হ্যাঁ। তো আমি এরকম আমাদের তো আমার প্রফেশনটাই কি, এই পুজো, নিউ ইয়ার, এই টাইমে আমার খুব চাপ থাকে। ঠিক আছে, হুম। এবার তো ওই চাপটা কাটানোর পর ওই তারপরের টাইমটা একটু ফ্রি ছিলাম নভেম্বরের দিকে। হুম। তো এটা কি কালী পুজোর সময় ব্যাপার? কালী পুজোর পরের পরের কথা, একদম কালী পুজো ভাইফোঁটাটা মিটে গিয়ে তারপর। মানে তো ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। হালকা ঠান্ডা, মানে অলরেডি হালকা ঠান্ডাটা পড়েছে তখন। হুম। হুম। তো ওই টাইমটা আমি একটু ফ্রি, তো আমি ভাবলাম যে এই টাইমটা একটু ঘুরে আসলে ভালোই হয়, এতদিন একটা হ্যাট্রিক গেছে। হুম। 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 তো আমি ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে তুই কি যাবি, তো ও আমাকে বললো আমি তো এখানেই আছি, মানে পুজোর ছুটির জন্য। তো আমি বললাম তাহলে তো ভালোই হলো, আমি তাহলে দুদিনের জন্য না হয় যাবো। তো ভালো কথা, আমি গেছি ওখানে। তা খুবই ভালো লেগেছে। প্রথমে তো ও তো ওর গ্রামটাও আমাকে দেখিয়েছে ওখানে। তো এবার এরকমই একদিন আমরা দুপুরবেলার খাবার টাবার খেয়ে ওই 4টে, 4:30-এর দিকে ওদের ছাদে বসে মানে গল্প করছিলাম। ঠিক আছে, এবার ওখানে না ম্যাক্সিমাম যে বাড়িগুলো, সে বাড়িগুলো না সেই ছোট ছোট বাড়ি, মানে টালির চাল, কোনোটা খড়ের, কোনোটা মাটির, এরকম। ওই পুরো গ্রামটার মধ্যে খুব হাতে গোনা হয়তো 2-4টে বাড়ি ছিল যেগুলো পাকা বাড়ি, একটু হুম। একতলা কি দোতলা এরকম। তো ওর মানে তখন বাড়িটা ছিল পড়ন্ত বিকেল বেসিক্যালি যখন তুমি পড়ন্ত বলছো। বিকেল, হ্যাঁ। আর মানে ওই হয় না যে দুপুরের পরে একটা শীতকালে হালকা একটা রোদ, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এরকম হুম। একটা পরিবেশ। আমরা ছাদে হুম। খেয়ে উঠে বসেছি ওখানে গল্প করার জন্য। হুম। তো এমনি কথা বলছি এরকম, হঠাৎ দেখছি, ছাদ থেকেই দেখতে পেয়েছি, ওদের বাড়ির ঠিক অপোজিটে একটা বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে কোনো একটা রিজন নিয়ে। হুম। তো হুম। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ওকে বললাম কি রে হঠাৎ চিৎকার করছে, কিছু কি ফ্যামিলি প্রবলেম? তো দেখলাম চুপ করে গেল। তারপর দেখছি যে আশেপাশ থেকে কিছু কিছু বাড়ি থেকে একজন দুজন করে ওই বাড়ির দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো স্বাভাবিক, এটা হলে তো সবারই মনে একটা কিউরিসিটি আসে যে হঠাৎ কি হলো, চিৎকার হচ্ছে, আবার লোকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আমি বললাম কি রে, কি হয়েছে, ওদের কি কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রবলেম? বলছে আবার শুরু হয়ে গেছে। আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ। তো আমি ভাবলাম যে আবার শুরু হয়ে গেছে, কি শুরু হয়ে গেছে? বলছে ও ওখানে অনেক প্রবলেম আছে ওদের বাড়িটার মধ্যে। আমি বলছি কিরকম একটু বল। বলছে যে ওইসব কথা এই সন্ধ্যেবেলা ছাদে বসে বলবো, মানে যেটা হয় আর কি গ্রামের দিকে। তো হুম। আমি বলছি যে না, কেন, কি এমন আছে যে ছাদে বসে বলা যাবে না? বলছে আসলে কি বলতো, ওই বাড়িতে কিছু ফ্যামিলি মেম্বার্স আছে যারা মাঝে মাঝেই পজেসড হয়। এবার এই কথাটা তুমি ভাবো, হঠাৎ তুমি শুনছো একটা বাড়ির লোকজন মাঝে মাঝে পজেসড হয়, মানে এটা কি কোনো ইয়ে নাকি যে মাঝে মাঝে আমার জ্বর আসে, এরকম তো নয়। এটা না, কিরকম একদমই না। যে মাঝে মাঝে বাড়ির লোক পজেসড হয়? আমার তো প্রথমে শুনে প্রচন্ড হাসি পেয়েছিল, মানে লিটারেলি, যে এটা কিরকম কথা, মাঝে মাঝে পজেসড হয়? তো বলছে যে হ্যাঁ। আমি বললাম কি কেস বলতো? তো আমাকে বললো যাবি? আমি বললাম চল যাই, আমার কোনো ব্যাপার না। তো ও একটু ডাউট করছিল যাবো কি যাবো না, বাট আমি যখন ওকে একটু ভরসা দিলাম, চল না দেখি কি। ও যে আগে চল তোকে দেখিয়ে আনি, তারপরে তোকে বলবো যে কি ব্যাপারটা। তো আমরা তখন যাই। ঠিক আছে, তো যাওয়ার পর দেখছি ওদের আমি একটু বাড়িটার বর্ণনা দিই। হুম। হুম। বাড়িটা হচ্ছে একটা পাঁচিল দিয়ে ঘেরা।
সামনে একটা গেট, আর ওই গেটটা মেন গেটটা থেকে ঢুকে একটা বড় মানে উঠোন টাইপের, ওই দালান হয় না, মানে আগেকার বাড়ি যে ওরকম একটা উঠোন। আর উঠোনের পরে যে ওদের বাড়িটা স্টার্ট, ওই বাড়িটা হচ্ছে সোজা একটা 3-4টে রুমের দরজা দেখা যাচ্ছে। আর ওই সামনেটায় না, ওই আগেকার দিনের বাড়িতে দেখবে হয়তো এরকম থাম থাম করে রাখা, ওপরটা একটু উঁচু করে একদম বড় একটা দালান বারান্দা বলে সবাই, ওই কাজ বাজ করে সবাই যেখানে বসে বাড়ির মহিলারা, ওরকম টাইপের একটা জায়গা। আর বাড়িটা বা জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ নাড়াচাড়া করে, হ্যাঁ, আর ওই মাটির থাম তার মাঝখানে 3টে, তো ওরকম একটা জায়গা। তো আর থামের ওপর থেকে চালাটা রয়েছে বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, মানে ঘর থেকে চালাটা এরকম ভাবে আর কি সামনের দিকে নেমে গেছে আর কি, থামের উপর থেকে। ঠিক আছে, এরকম একটা জায়গা। আর বাড়িটা হচ্ছে পুরো মানে 3টে দিকে বাড়ি, সামনের দিকটা খালি পাঁচিল, মানে বোঝাতে পারলাম, মানে মাঝখানটা ফাঁকা। আচ্ছা, বাড়িটা এল শেপ না, ঠিক ইউ শেপ আর কি। ঠিক আছে, এবার আমি ঢুকে দেখছি ওই যে দালান জায়গাটা, ওখানে একজন মাঝবয়সী একজন মহিলা উনি বসে আছেন। আর উনি কেমন একটা অদ্ভুত ভাবে বসেছেন, মানে পাটা ঝুলিয়ে, হাঁটুর ওপরে দুটো হাত দিয়ে, চুলটা খোলা, বসে খালি মাথাটাকে এরকম নাড়াচ্ছেন, মানে নিচের দিকে এরকম হয় না যে হুম হুম করলে আমরা যেভাবে মাথা নাড়াই ওপর নিচ, মানে সামনে পেছনে এরকম ভাবে মাথা নাড়াচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শুধু তার মুখে একটাই কথা যে নিয়ে আয়, ওদেরকে নিয়ে আয়, এটাই বলছে, মানে রিপিটেডলি এই একটাই সেন্টেন্স বলছে যে ওদেরকে নিয়ে আয়, ওরা ওখানে ঠিক নেই, ওদেরকে নিয়ে আয়। তো আমি তো অতটা বুঝতে পারছি না যে কি হয়েছে। এবার দেখছি তার পাশে একজন দাঁড়িয়ে আছে, সে ওই জল টল কিছু একটা ছিটাচ্ছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। আবার কেউ বলছে একে ডেকে আন, এরকম মানে ওই ওদের ওখানকার ওই তান্ত্রিক গোছের বা মৌলবি কিছু একটা হবে। হ্যাঁ, কিছু একটা হবে, যেটা গ্রামের দিকে অনেক জায়গায় হয় না যে, হ্যাঁ হ্যাঁ ওরকম। ওকে বলছে, কেউ একে ডেকে বলছে ওকে ডেকে আন, এভাবে হবে না। মানে ইভেন আমার অ্যাটমসফিয়ারটা দেখে এটা মনে হলো যে এই জিনিসটা ওদের সাথে যে আজকে প্রথম ঘটছে সেটা তো নয়, সেটা তো আমি ইউজড টু হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, ইউজড টু হয়ে গেছে। ইভেন ওরা ভয়েতেও আছে, এমন না যে ইউজড টু হয়ে গেছে বলে ভয় কেটে গেছে, ভয়টাও আছে, কিন্তু ওদের কাছে ওই ব্যাপারটা না, এ বাবা কি হয়ে গেল, এটা নয়। ওরা মোটামুটি হ্যাঁ কিছু একটা হয়েছে, ডাকবে লোককে, ওটা ঠিক করে দেবে, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপর আমরা দাঁড়িয়ে আছি ওখানে, দেখছি কি হয়। এবার উনি ওরকমই করছে, আর কিছু না। তার অনেকক্ষণ পরে দেখলাম একজন আসলেন, সম্ভবত ওই ওঝা টাইপেরই কেউ হবেন। তো উনি এসে কিছু একটা ওর ওই ঠিক ফোরহেডে একদম মিডিল পোর্শনটায় ওই ওই লোকটার মানে ওঝাটার মিডিল ফিঙ্গারটাকে এরকম চেপে ধরে কিছু একটা মানে বললেন, আমি জানি না মন্ত্র হোক বা কিছু একটা হবে। মানে আমি বোঝাতে পারলাম তো কিরকম, মানে যে মহিলাটা পজেসড তার দুটো আইব্রোর ঠিক মিডিলটায় এরকম ওঝাটার মিডিল ফিঙ্গারটাকে দিয়ে চেপে ধরেছেন। আচ্ছা, মধ্যমাটি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিয়ে এরকম চেপে ধরে কিছু একটা মন্ত্র বলেছেন, কিছু একটা। তো বলার পরে দেখলাম ওই মহিলাটা না, মানে জাস্ট আস্তে 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 ওই দালানটার মধ্যে মানে শুয়ে পড়লো, মানে পড়ে গেল ফট করে, মানে গা ছেড়ে দিল। হ্যাঁ, ওই মন্ত্রটা বলার পর গাটা ছেড়ে দিল। এবার তারপরে দেখলাম মোটামুটি এই 10 মিনিট, 7-10 মিনিট হবে, তারপর দেখলাম মহিলাটা আস্তে আস্তে আবার একটু চেতনায় আসছে। তারপরে দেখলাম উঠে গিয়ে আবার মানে নর্মালি তাকাচ্ছে সবার দিকে। ইভেন মহিলাটা যখন পরে সেন্সে এসছে, তখন উনি হয়তো নিজেও বুঝতে পারছে ওনার সাথে কি হয়েছিল, মানে ওনার সাথেও এটা হয়তো প্রথম নয়, মানে উনিও জানে এটা কি হয়েছিল ওই অত উঠোনে লোকজন দেখে। তো উনি উঠে প্রথম কথা বললো যে আমি ঠিক আছি এখন, এরকম বললো। তো স্বভাবত তারপরে দেখলাম এক এক করে লোকজন চলে গেল। তো আমাকেও আমার যে বান্ধবী ছিল সে বলল যে চল বাড়ি চল, দেখেছিস তো আর কিছু দেখার নেই, এবার চল। তা বললাম ঠিক আছে চলো, হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তারপর তো আমার এবার মাথায় চলছে যে কি জিনিস এটা, এটা এরকম কেন। এবার ওকে আমি জিজ্ঞেস করলাম তখন যে আমাকে একটু বল এটা কি ব্যাপার। তো ও তখন আমাকে বলল যে ওনার বাড়িতে নাকি এরকম প্রায় লাস্ট 6 মাস ধরে চলছে,
মানে 6 মাস ধরে, মানে এই পজিশনের ব্যাপারটা। মানে যেদিন আমি দেখেছি তার হুম। আগের 6 মাস ধরে এই ব্যাপারটা চলছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। প্রথমে নাকি ওই বাড়িতে একটি মেয়ে আছে, বাচ্চা মেয়ে, মানে বাচ্চা বলতে ওই 13-14 বছরের একটা মেয়ে। সেই মেয়েটার সাথে এই জিনিসটা হয়েছিল প্রথম। হুম। তারপরে সেই মেয়েটাকে নাকি অনেক কবজ ফবজ দিয়ে, মাদুলি এইসব দিয়ে ওকে ঠিক করা হয়েছে। তারপর নাকি এই সেম জিনিসটা ওই ভদ্রমহিলার সাথে ঘটছে। ঠিক আছে। এবার Okay. ওকে, এবার ওই বাড়িতে মেম্বার কারা কারা আমি বলি। ওই বাড়িতে মেম্বার হচ্ছে একজন বয়স্ক দম্পতি। ঠিক আছে, মানে যারা খুবই এজেড, আর তাদের একটা ছেলে এবং একটা মেয়ে। আর সেই ছেলের ঘরের হচ্ছে একটা নাতনি, ওই যার যে বাচ্চাটার কথা বললাম, 12-13 বছরের বাচ্চাটা। Okay. আর আর এই যে মহিলাটা পজেসড হয়েছিল, এটা হচ্ছে ওই বয়স্ক যে দম্পতি তাদের মেয়ে। ওকে ওকে। ক্লিয়ার তো? হুম হুম হুম। মানে প্রথমে ধরেছিল হচ্ছে ভাইজিকে, তারপরে ধরলো পিসিকে। ব্যাপারটা এটা। বুঝতে পারছি। ঠিক আছে। এবার ওই পিসিকে নাকি খুব রিসেন্ট ধরছে, মানে 2-3 বার হয়েছে, কিন্তু আগে ম্যাক্সিমাম টাইমই নাকি ওই বাচ্চাটার ওপরেই এগুলো হতো। কিন্তু বাচ্চাটাকে নাকি অনেক কষ্টে ঠিকঠাক করা হয়েছে। তো ভালো কথা। এবার কাকে ধরছে এটাও একটা জানার ব্যাপার। কে ধরছে, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে এটা অ্যাকচুয়ালি কি বা কে কি করছে, তোরা কি কিছু জানিস? তখন বলছে যে এখনো সেভাবে পুরোটা ক্লিয়ার হয়নি কে ধরছে বা কি ধরছে। মেন হচ্ছে যে ওদের বাড়িতে আরেকজনও মেম্বার ছিলেন, সেটা হচ্ছে ওই যে মানে পিসি বললাম, যে ওনারই আরেকটা বোন ছিল। মানে ওই ওই বৃদ্ধ দম্পতির অ্যাকচুয়ালি 2 মেয়ে 1 ছেলে। হুম হুম। এখন 1 ছেলে আর 1 মেয়ে আছে। তো আরেকটা মেয়ে তার ছিল, সেই মেয়েটা মারা গেছে, এবং সেই মেয়েটারই আহ আত্মাটা বা যাই বলো, ওটাই আর মানে হচ্ছে আর কি, মানে এদের মধ্যে আসছে এবং এসে বলছে যে ওদের নিয়ে আয়। আর এই ওদের বলতে বোঝাতে চাইছে ওই যে মারা গেছে তার 2টো ছোট ছোট বাচ্চা আছে, একটা মানে মেয়ে এবং একটি ছেলে, 5 বছর আর 2 বছর এরকম এজের। ওকে ওকে ওকে। মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? তো আহ, ওই ওই বাচ্চা দুটো সেই মহিলার, মানে যে মারা গেছে তার শ্বশুর বাড়িতে আছে। তাদেরকেই নিয়ে আসার জন্য বারবার বাপের বাড়ির লোকজনের ওপর উনি আসছেন, পজেস্ট করছেন, এবং নিজের আর কি ওটাই বলছেন যে ওদেরকে নিয়ে আয়, মানে বাচ্চাদেরকে বাপের বাড়িতে যাতে নিয়ে আসে তার জন্য এটা করছে বারবার। বুঝতে তো পারছি। হুম, এবার এবার দেখো, সবাই তো বললেই বাচ্চা দিয়ে দেয় না, এটা একটা কথা। মানে মা মারা গেলেই কারোর ছেলে মেয়েকে হঠাৎ করে তার বাবার কাছ থেকে নিয়ে আসা যায় না। অনেক লিগ্যাল ব্যাপার স্যাপার থাকে এগুলোর জন্য। মামা বাড়ির লোক গিয়ে বলবে যে দিয়ে দাও, তাহলে তো আর হয়ে যায় না। তো সেরকমই হয়তো ওর বাবার বাড়ি থেকে বাচ্চাদের দিতে চাইছে না বা কিছু হবে। তো তখনও আমি সেটা জানতাম না। তো তারপরে এরকম এরকম ব্যাপার, তারপর আমি আমার বান্ধবীকে বললাম যে উনি মারা গেছিলেন কি করে। কারণ নর্মাল যদি একটা মৃত্যু হয় যে রোগে মারা গেছেন বা কিছু, তাহলে তো এই ব্যাপারটা হয় না যতটা আমরা জানি, তাই না? যে মানুষ নর্মালি মারা গেলে এরকম পসিবল না। তখন ও আমাকে যেটা বললো, মানে তুমি বলতে চাইছো ব্রেক ব্রেকের ব্যাপার? হ্যাঁ মানে কি হ্যাঁ, বলবো, মানে আমাদের যেটা, দেখো আমি তো এইসব ব্যাপারে অত জানি না, বাট যতটা আমি এইসব ঘটনাগুলো শুনে বুঝেছি, যে সাধারণ মানুষ যদি কোনো রোগে মারা যায়, সে অতটা প্রেত প্রাপ্তি তার খুব একটা হয় না। মানে জেনারেলি যারা ওই অ্যাটেম্প করে বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তারাই এই ধরনের, মানে কোনো কিছু একটা বাসনা নিয়ে মারা গেছে বা কিছু, তারাই হয়তো এই এই লাইফটা আবার পায়, তাই না? সবাই কি আর পায় নাকি? তো সেরকমই আমার ওটা গেস করেছি যে নিশ্চয়ই তার মানে ওই যে আরেকজন পিসি মারা গেছে তার নিশ্চয়ই ওরকম কিছু গল্প আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে উনি কি করে মারা গেছেন। তখন ও আমাকে একটা অদ্ভুত জিনিস বলল, যে ওই পিসির নাকি ডেড বডিটা পাওয়া গেছিল কোনো একটা মানে রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে লাইনের পাশে, ফুল ন্যাকেড অবস্থায়। কি বলছো তুমি?
এটা ইমাজিন করো, মানে হ্যাঁ, রেলে কাটা পড়ে মারা গেছে অনেকে, হয় এটা, কিন্তু যদি রেলে কাটা পড়ে কেউ মারা যায় সে তো ন্যাকেড থাকবে না, তাই না? মানে মানে বিবস্ত্র অবস্থায় রেল লাইনে পড়েছিল, মানে লাস্টে? হ্যাঁ, লাশটা মানে বিবস্ত্র, মানে কিন্তু পুরো বিবস্ত্র, এমন নয় যে ছেঁড়া ফাটা জামাও ছিল গায়ে, কিচ্ছু ছিল না। বয়স কত মহিলা? মহিলার বয়স যখন উনি মারা গেছেন তখন ওই 38, 39 এরকম, মানে খুব প্যাথেটিক এজেড ব্যাপার নয়। এটা। হ্যাঁ, খুবই প্যাথেটিক ব্যাপার। মানে আমি তো এইটা শুনেই মানে অবাক হয়ে অস্বাভাবিক গেছি। মৃত্যু তার মানে পুরোপুরি। হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যু তো ঠিক আছে, মানে হুম। এটা জেনারেলি তোমার হয়তো মনে হতে পারে যে রেল লাইনের পাশে একটা বডি পড়ে আছে মানে সে রেলে কাটা পড়েছে, কিন্তু রেলে কাটা পড়লে তো সে ন্যাকেড থাকবে না বা নিশ্চয়ই। শরীরেও কাটার জায়গাটা থাকবে নাকি? হ্যাঁ, যেইটা কেটেছে বা ধাক্কা খেয়েছে কিছু তো একটা থাকবে। হুম 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 হুম। তো সেরকম না, কিন্তু ওনার বডিতে অনেক ইনজিওরি ছিল, মানে কালশিটে দাগ বা হুম রক্ত কোনো কোনো জায়গায় হালকা ফেটে গিয়ে মাথার কাছে রক্ত পড়ছে, এরকম ব্যাপার ছিল, রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে, এরকম হুম হুম ছিল। হুম হুম। কিন্তু সেটা রেলে কাটা পড়ার নয়, ঠিক আছে? তো আমি তখন ওকে বললাম যে এটা নিয়ে তো তাহলে পুলিশ কেস তো হবেই, এটা তো হুম নর্মাল। হুম হুম। তো তখন ও বলছে যে হ্যাঁ, পুলিশ কেস চলছে, সেই জন্যই এখনো কোনো কিছুর কুলকিনারা করা যাচ্ছে না, যে মানে কি কেন হচ্ছে বা কি। আমি বললাম বাবা, এটা আবার কিরকম, তো এটা তো তো হতে পারে না। তো না। এবার ওই ভদ্রমহিলার যে শ্বশুর বাড়ির লোকজন তারা বলছে যে আমরা জানি না কি হয়েছে, ও রাতে খেয়ে দিয়ে দিব্য ঘুমিয়েছে, আমরা ভোরবেলা থেকে ওর হাজবেন্ড ওকে দেখতে পাইনি বিছানায়, ওই জন্য নাকি বাড়িতে খুঁজেছে, তারপর খুঁজে পাইনি। এবার ওই শ্বশুর বাড়ির একদম পেছন সাইডেই একটু জঙ্গল মতন জায়গা, তার মাঝখান থেকেই ওই লাইনটা ছিল। তো আচ্ছা। তারপর নাকি সেখানে গিয়ে দেখেছে এরম অবস্থায় পড়ে আছে, তারা এর বেশি আর নাকি কিছু জানে না। ঠিক আছে? এটা তো স্বাভাবিক হতেই পারে না, প্রথম কথা, এটা আমরাও শুনে বুঝতে পারছি যে একটা ঘরের বউ ঘর থেকে বেরিয়ে তাকে দেখছে ওরকম পড়ে আছে হঠাৎ করে। তাও তো বিবস্ত্র অবস্থা। তাও এই অবস্থায়, হ্যাঁ। এবার বাপের বাড়ির লোকও জেনারেলি সেটা বিলিভ করেনি এবং থানায় কেস করে। কেস তো এমনিও হতো যত ওইভাবে পাওয়া গেছে রাস্তার লাইনে, তো কেস করে এবং সেই কেসটা এখনো চলছে, ঠিক আছে? হুম আহ, এই অবধি আমি তখন জানতে পারি কৌস্তব, হুম ওই ওই মোমেন্টে। হুম তো তারপরে আমি আর দুদিন ছিলাম, তো দুদিন থাকার পরে লাস্ট যেদিন আমি ব্যাক করেছি সেদিনকে আবার একবার এরকম একটা ঘটনা হয়। আহ, উম, ঘটনাটা কি হয়, ওই মহিলাটি, মানে যে মহিলাটি আগের দিনও পজেসড হয়েছিল, ওই মহিলাটি আমার সাথে নিচে দেখা হয় রাস্তায়, এবং দুপুর বেলার টাইম, এটা কিন্তু হুম। রাতেও না, সব সময় যে ভয়ানক ঘটনা রাতে হয় আমরা ভাবি, সেদিন আমার এই ভুল নট ধারণাটা। অ্যাকচুয়ালি, নট হ্যাঁ, অ্যাকচুয়ালি। হুম মানে সবাই তো ওটাই বলে না, রাতে হয়েছে, রাতে যাবি না বাইরে, ভয় হুম লাগবে। হুম হুম হুম। কিন্তু আমি সেদিন ফিল করলাম যে না, রাত বলে কোনো গল্পই নেই, হওয়ার হলে যখন খুশি হতে পারে। True. তো সেদিন ওরকম দুপুর বেলা, কখন 1:30 থেকে 2টো হার্ডলি, হুম হুম আমি আর আমার ওই বান্ধবীটা ওদের বাড়ির সামনেটায় জাস্ট একটু ঘুরছি, দেখছি এরকম। হুম তো হুম দেখছি ওই ওই মহিলা যিনি পজেসড হয়েছিলেন, হুম উনি দেখলাম দূর থেকে আসছেন। তো আমি হুম আবার ওই আমার বান্ধবীকে বললাম কি এটা সেই মহিলাটাই না যাকে দেখলাম আগের দিন? বলছে হ্যাঁ। এবার উনি না আমার সামনে এসে আমাকে বলছেন, আহ আগের দিন তো আমাকে দেখতে গেছিলে না তুমি? আমি না মানে চমকে গেছি যে এ কি। আমি তখন বললাম কি না, আপনি অসুস্থ হয়ে গেছিলেন, সবাই লোকজন দেখছিল, আমি তাই গেলাম, এখন আপনি ভালো আছেন? হুম হুম। তো উনি বলছেন যে হ্যাঁ, আমি তো ভালোই থাকি সব সময়, হ্যাঁ মাঝে মাঝে তো আমার ঘাড়ে চেপে বসে। আমি বলছি এটা বলছে? হ্যাঁ, বলছে মাঝে মাঝে তো আমার ঘাড়ে চেপে বসে। আমি বলছি ঘাড়ে চেপে বসে, আচ্ছা। আমি বলছি আপনি কিছু আপনি বুঝতে পারেন আপনার যখন ঘাড়ে মানে চেপে বসে, বা যেটা আপনি বলছেন এই যে পজিশনটা হয়, আপনি বুঝতে পারেন যে আপনি কি বলেন তখন? মানে এটা দেখো, আমার তোমার মতন মানুষদের এগুলো একটু কিউরিসিটি হবেই, যে উনি কি আদৌ জানতে পারতেন উনি কি বলছে, তাই না? তা আমি ওরকম একটা কিউরিসিটির বসে ওনাকে জিজ্ঞেস করে ফেলেছি যে উনি না হঠাৎ দেখলাম আমার দিকে না কিরকম একটা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে হঠাৎ করে, মানে আহ, কোনো এক্সপ্রেশন না, মানে কেমন যেন মনে হচ্ছে কি মানে পারলে আমাকে গিলে খেয়ে নেবে। আমি কেন ওই প্রশ্নটা করে ফেলেছি যে আপনি কি কিছু বোঝেন, আপনি কি বলছেন, মানে বা কি বলেন ওরকম অবস্থায়।
হুম 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 হ্যাঁ, এবার আমি ভাবছি এই মানে তাকিয়ে এমন তাকিয়েছে না, আমি ভয় পেয়ে গেছি লিটারেলি। আমি না তখন আমার বান্ধবী বলছি কি হলো, তখন হঠাৎ দেখছি ওই মহিলাটার মানে ভয়েসটা, উনি এতক্ষণ যে ভয়েসে কথা বলছেন পুরোই অন্য ভয়েস, মানে একটা অন্য মহিলারই ভয়েস। বলছে কি, খুব মজা লাগে না এগুলো দেখে তোদের? তো এই লাইনটাই বলেছে, আচ্ছা। খুব খুব মজা লাগে এগুলো দেখে তোদের। আমি না কি বলবো, আমি তো ওর হাতটা চেপে ধরে দাঁড়িয়ে আছি। আমি একটা, এটা সম্ভব? আমি তো কোনোদিন ভাবতে পারি না দিন দুপুরে রাস্তায় দাঁড়িয়ে মানে ভর দুপুরবেলা একটা মানুষ এরকম চেঞ্জ হয়ে যেতে পারে হঠাৎ করে। হুম মানে কোনো হঠাৎ মানে পুরো, কৌস্তব বিশ্বাস করবে না, ভয়েসটা পুরো চেঞ্জ। কিন্তু এমন না যে কোনো ছেলে মেয়ে মেশানো ভয়েস হেন তেন, এরকম না। একটা টোনটা চেঞ্জ হয়ে গেছে। শুধু, হ্যাঁ, একটা আরেকটা মেয়ের গলা, মানে উনি যেই ভয়েসে বলছেন হুম টোটালি একটা অন্য ফিমেল ভয়েস। খুব মজা লাগে না তোদের, এরকম করে বলছে। আমি না তখন বলছি আপনি আপনি কি রাগ করলেন আমি এরকম বললাম বলে? বলছে এত মজা পাস না, যার সাথে ঘটে সেই বোঝে। মানে ওকে ওকে, মানে তুই তোকারিতে নেমে এসে তারপরে এই কথাটাও বলছে। হ্যাঁ, যে এত মজা পাস না, যার সাথে ঘটে সেই বোঝে। তোরা অনেক ছোট, এখনো তোদের অত বোঝার ক্ষমতা হয়নি। হুম হুম ঠিক আছে। হুম আমি তো ওটা দেখে, আর ওনার ওই মুখের একটা বিবর্ণ রং, মানে আমি ওটা তোমাকে এক্সপ্লেন করতে মানে পারবোই না। মানে পুরো চোখটা একদম বড় বড় করে তাকিয়ে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এবার আমার বান্ধবী তো আমাকে খালি পাশ থেকে বলছে বাড়ি চল বাড়ি চল, মানে এরকম করে আর কি ইশারা করছে যে চল, কথা বাড়াস না, চল, এরকম করছে। হুম হুম। হ্যাঁ, এবার আমার আবার কি ভয়ও পাচ্ছি, কিন্তু আমার আবার হয় না যে, ইন্টারেস্টও লাগছে তোমার। হ্যাঁ মানে এরকম তো দেখিনি কখনো। আমি ভাবছি, আমি না আবার একটু বলছে কি, আপনি কি খুব কষ্ট পেয়েছিলেন? আমি আবার একটু মানে গলাটা নামিয়েই জিজ্ঞেস করেছি, মানে একটু হুম পোলাইট ভাবে, যে আপনি কি খুব কষ্ট পেয়েছিলেন? আহ বলছে কষ্ট, সেটাকে কষ্ট বলে না, সেটা যে কি সেটা তোরা বুঝবি না। পুরো এইভাবে বলছে, সেটা কি কষ্ট, সেটাকে কষ্ট বলে না, সেটা কি তোরা বুঝবি না। হুম। হ্যাঁ, এবার বলে আমাকে বলল যে চলে যা, এখানে থাকার দরকার নেই, এইসবে ঢুকিস না, চলে যা। এবার বলে উনি না সোজা বেরিয়ে গেল, মানে উনি আর দাঁড়ালো না কিন্তু ওই জায়গাটায়। মানে তুমি তখন কনফিউজ হয়ে গেছো যে থ্রেট দিচ্ছে না সতর্ক করার জন্য বলছে। হ্যাঁ, না উনি আমার ভালো ভালো চাইছে, হুম মানে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু খালি বললো যে এইসবের মধ্যে ঢুকিস না, চলে যা, মানে উনি বুঝতে পেরেছে যে আমি একটু বেশি ইন্টারেস্ট দেখিয়ে ফেলেছি। হুম হুম হ্যাঁ, হুম। মানে উম, ওনাদের চত্বরে ঢোকাটা আমার ঠিক হচ্ছে না। ওনাদের তো রিয়েলমে ঢোকাটা তোমার ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো রাতে। হ্যাঁ, তো ও বলছে চলে যা বলে, না উনি আর দাঁড়ালো না, উনি আমার পাশ কাটিয়ে সোজা বেরিয়ে গেল। আর হুম অদ্ভুত ব্যাপার কৌস্তব, ওনার বাড়িটা আমাকে ক্রস করেই বাহাতে ছিল। হুম হুম বললাম না আমি ওই বান্ধবীর বাড়ির সামনে, আর ওদের দুটো বাড়ি তো একদম মুখোমুখি বাড়ি, হুম হুম আর আমরা তো ওই সামনেটাই হাঁটছিলাম। উনি না ওনার নিজের বাড়িটাকে ক্রস করে একদম সোজা হেঁটে চলে গেল। আর হুম সোজা হেঁটে গেলে না ওই ইয়েটাই জায়গা, মানে ওই সর্ষের ক্ষেত, হুম ধান ক্ষেত, এরকম ক্ষেত পরপর সব, হুম। পুরোনো ওই ক্ষেতের মধ্যে নেমে চলে গেল কোথায়। ওকে ওকে। এবার আমি আমি তারপরে ওকে বললাম যে যাবি একটু দেখবি কোথায় গেল। ও তো যাবে না, ও আমাকে রীতিমতো হাতটা ধরে টেনে নিয়ে বলছে তুই ঘরে চল। হুম আর না, এনাফ, এটা এনাফ ছিল আমাদের জন্য। তো তুই এগুলো নিয়ে তোর ইন্টারেস্ট আছে আমি জানি, তুই এইসব শুনিস, কিন্তু এখন নয়, এখানে নয়, সেটা প্লিজ চল। বলে ও আমাকে নিয়ে চলে আসে। তো তারপর আমি সেদিনকেই আমি বিকেলের ট্রেনে বাড়ি ফিরে যাই। তো আমার চোখের সামনে এতটুকু ঘটেছে, ঠিক আছে। হুম হুম। তারপর এবার দেখো, এরকম একটা ঘটনা যদি তুমি জেনে থাকো, আর যখন তোমার এরকম ব্যাপারে ইন্টারেস্ট, তখন তো তোমার মনে হবেই না যে এই ব্যাপারটা তো আমার জানা দরকার, কি হলো আর এরপরে কি হয়েছে। আর তো তোমাদের আমি প্রফেশনটা যা, তাতে তো এই ব্যাপারটা থাকেই। প্রচন্ড পরিমাণে থাকে, মানে ইনভেস্টিগেশন। প্রচন্ড প্রচন্ড। এবার আমি তারপরে বাড়ি ফিরে একটু কাজেও ব্যস্ত হয়ে যাই। তার মোটামুটি ওই 20-25 দিন হবে
হুম। পরে তখন মোটামুটি পুরো জাঁকিয়ে শীত চলছে। আমি ডিসেম্বর পড়ে গেছে। ডিসেম্বরের ওই, হ্যাঁ ওইটাই তো গেছিলাম ধরো ওই নভেম্বরের লাস্টের দিকে, আর এটাও হুম হয়তো ওই তোমার ডিসেম্বরের মিডিলের পর, 18-19 তারিখের পরের ঘটনা। হুম হুম তো আমি ওকে আবার কল করি হুম যে ওই আন্টিটা কেমন আছে, ওই পিসিটা। তো বলছে এখানে তো বিশাল কেস হয়ে গেছে। আমি বলছি বিশাল কেস হয়ে গেছে মানে? বলছে তুই কি আসবি এর মধ্যে আরেকবার? তো আমি বলছি কেন বলতো? বলছে না, খুব খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, তোকে ফোনে তাহলে বলবো না, তোকে সামনে বসে বলবো। তো আমি বললাম কি আবার একটা ঘটনা শোনার জন্য এতটা দূর যাব? হুম ডিস্টেন্সটা তো একদম পাশে না, এই যে টুক করে চলে গেলাম চলে আসলাম। তা আবার না কি মনে হলো যে না, এত করে বললো যখন একদিনের জন্য হলেও যাই, দেখি না কি বলছে। তোমাদের জার্নালিস্টদের যেটা স্বভাব অ্যাকচুয়ালি। তুমি তো রিভিল করেই দিলে তাহলে আমার প্রফেশনটা। যাই হোক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো মানে বলে না ওই খাবারের খোঁজে যেরকম কুকুর ঘোরে, আমরা হচ্ছি ওই রকম, মানে হুম খবরের খোঁজে নাক চলে যায়। হুম 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 তো আমি গেলাম তখন, ঠিক আছে। যাওয়ার পরে ওই বাড়ির যে ওই যে বাচ্চা একটা মেয়ে ছিল বললাম, হুম ওই মেয়েটির যে মা, মানে ওই দাদা যে ছিল তার বউ আর কি। হুম হুম তো তার বউকে আমার ওই বান্ধবীটা ডাকে আমার বান্ধবীর বাড়িতে। হুম হুম আহ একদিন মানে এমনি গল্প করার জন্য ডাকে। ডাকার পর তখন ওই বৌদিকে আমার সামনেই আমার বান্ধবী জি বলে যে আহ কাকিমা এরকম, যত ওরা ওই পিসি ডাকতো ওই আন্টিটাকে, যে পজেসড হতো, তো ওই বৌদিটা সেই হিসাবে আহ কাকিমা হয়। তো ওই বলছে যে কাকিমা তুমি একটু ওকে বলো অ্যাকচুয়াল ঘটনাটা। তখন আমি বলছি অ্যাকচুয়াল ঘটনা মানে এর আরো কিছু হয়েছে, নতুন কিছু? হুম তখন কাকিমা বলছে কেন, ও কি জানে? তখন আমার বন্ধুটা মনে করায় যে কেন তোমার মনে নেই একবার এরকম হয়েছিল, ও তখন এখানে এসেছিল। বলছে তাই না, হ্যাঁ হতে পারে। তারপরে ওই রাস্তার ব্যাপারটা তখন আমি কাকিমাটাকে বলি যে আমাদের সাথে এরকম এরকম হয়েছিল। তখন কাকিমা মানে আমাকে বলে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো তখন ওই কাকিমাটা আমাকে এক্সাক্ট ঘটনাটা বলা স্টার্ট করলো যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কেন এই সব এত কিছু এই 6-7 মাস 8 মাস ধরে চলছে, এগুলো অ্যাকচুয়ালি কেন। হুম তো উনি আমাকে যেটা বললো যে ওই যে বারবার পজেসড হচ্ছিল ওই পিসিটা, তো তারপরে ওই পিসিটাকে এক জায়গায় নিয়ে আসা হয় আমাদের কলকাতারই সাউথের দিকে কোনো একটা জায়গায়। আমি এক্সাক্ট জায়গাটার নাম আমি জানি না, কারণ উনি আমাকে বলেননি। তো ওখানে নিয়ে আসা হয় এবং খুব আহ, বড় গোছেরই বলতে গেলে কোনো একটি তান্ত্রিকের সাথে কথা বলানো হয়, যে মানে ওনার কেস স্টাডি করানো হয় যে এরম এরম ব্যাপার ঘটছে, কি হয়েছে ব্যাপারটা। হুম হুম তো তখন ওই যে তান্ত্রিক তখন উনি বলেন যে ওই মহিলাকে নিয়ে আসতে, মানে পিসিকে নিয়ে আসতে ওনার Okay. কাছে, হুম ঠিক আছে। তো তারপরে সময় সুযোগ করে ওরা নিয়ে আসে, ওই পিসিকেও নিয়ে আসে, ইভেন ওই বাচ্চা মেয়েটিকেও নিয়ে আসে, যত ওকেও তো আগে অনেকবার পজেস্ট করা হয়েছিল, তো ওকেও নিয়ে আসে। যে যদি ওর কাছেও হয় না অনেক সময় যে একজনকে আমি হয়তো ঠিক করলাম, আরেকজনের মধ্যে তখনও হয়তো কিছু রয়ে গেল। True, তো ওই ভয়েতে ওরা ওই বাচ্চা মেয়েটিকেও নিয়ে যায় এবং পিসিকেও নিয়ে যায়। তো পিসিকে নিয়ে যাওয়ার পর খুব অদ্ভুত ভাবে আমরা যেটা শুনি যে তান্ত্রিকের সামনে এসে তান্ত্রিক ভূত তাড়িয়ে দিচ্ছে, ভূতের সাথে কথা বলছে, এসব আমরা শুনি। কিন্তু বললে বিশ্বাস করবে না, ওই পিসি নাকি যে মানুষটা বলতে গেলে রোজ প্রায় প্রায় ওরকম হয়ে যেত ওরকম বলতো, ওই তান্ত্রিকের কাছে যাওয়ার পর হুম তান্ত্রিক নিজের বাড়িতে ওনাকে 2 দিন ধরে রেখেছেন, কিচ্ছু হয়নি। হুম মানে ইন্টারেস্টিং। মানে কিরকম অদ্ভুত না এটা, যে মানুষটা রোজই এরকম মানে যাকে বলে একটা অদ্ভুত নয় মৌসুমী এটা, মানে যেটা এটা। আমি দেখেছি। আচ্ছা হ্যাঁ, তুমি যদি এই সেন্সে বলো যে তান্ত্রিকের বাড়ি বলে ওখানে আসতে পারছে না, এটাও হতে পারে। নট এটাও নেসেসারি। কেন বলছি, তুমি তো বলো, জানোই আমি এরকম ধরনের অনেক কেস হ্যান্ডেল করি, হ্যান্ডেল করো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হুম আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, ধরো এরকম টাইপের জিনিসপত্র কারুর কাছে বা কারুর মধ্যে রয়েছে, সে আমার কাছে স্পিরিচুয়াল হেল্পের জন্য এসেছে, হুম ঠিক আছে। হুম এবার যখন সে আমার কাছে আসছে, বিগত 2 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 1 সপ্তাহ, ঠিক আছে,
হুম বিভিন্ন জিনিসপত্র হয়েছে, বাট আমার কাছে যখন আসছে বা আমি কিছু করছি, তারপরে ধরো আমি সেরকম মানে স্ট্রং কিছু করিনি, হুম বাট জিনিসটা স্টপ থাকে। এটা কেন হয়? কেন হয়? হ্যাঁ, এটা বেসিক্যালি এই কারণে হয় যাতে আমরা না সবাই ক্যাজুয়াল হয়ে যাই, যাতে আমরা জিনিসটাকে ভাবি যে না জিনিসটা সলভ কিছুই তো হয়ে নেই। গেছে, হ্যাঁ, সলভ হয়ে গেছে। তাহলে এটা নিয়ে আমরা আর বেশি মাথামাতি করব না। আচ্ছা, ও তার মানে রয়েছে, আমি তো ভাবছিলাম যে এরকম ব্যাপার হয়তো যে তান্ত্রিকের বাড়ি বলে হয়তো নট নেসেসারি, হতেও ওরকম পারে, না। বাট আমি আমার কেরিয়ারের ক্ষেত্রে পয়েন্ট যেটা অফ ভিউটা, দেখেছি হ্যাঁ সেটা হচ্ছে হ্যাঁ। যে যখনই এরকম টাইপের ব্যাপার ঘটে তখন সে কি চাইবে। ধরো আমার কাছে এসছে, আমি বুঝতে পারছি যে প্রবলেম রয়েছে, আমি কিছু না কিছু করব, বাট আমার কাছে থেকে যাওয়ার পরই যখন সে পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে বা এরকম টাইপের সিমটমস দেখা যাচ্ছে না, হুম এটার একটা চান্সেস এরকমও থাকে যে হ্যাঁ ঠিক হয়ে গেছে, বাট আর একটা চান্সেস এরকমও থাকে যে সে নাটক করছে, পুরোপুরি সে বাইরে আসছে না, যাতে মানে ওই কানেকশনটা আত্মাটা। কেটে যায়। আত্মা হতে পারে, নেগেটিভ এন্টিটি হ্যাঁ, হতে পারে, যেটাই স্পিরিট হতে যেটাই, পারে, হ্যাঁ হ্যাঁ। হোয়াট এভার, আচ্ছা যাতে আমরা কোনো রকমের কোনো স্টেপ না নিই। আচ্ছা। যাই হোক, হ্যাঁ, ঘটনা কিন্তু কিন্তু এইখানে ব্যাপারটা কিন্তু একটু টুইস্ট আছে, শোনো। হ্যাঁ বলবো। ও কিন্তু মানে যে এন্টিটিটা ছিল, সে কিন্তু এটা চাইছিল না যে কেউ না জানুক বা কিছু। ও কিন্তু জানাতেই চাইছিল প্রথম থেকে। হ্যাঁ 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 কিছু হ্যাঁ। তো একটা জানাতেই চাইছিল, তাই না? আমরা প্রথম থেকে যেটা হুম, দেখলাম যে হুম। ওদের নিয়ে আয়, ওদের নিয়ে বাচ্চাগুলোকে আয় নিয়ে, বলছে। হ্যাঁ, তো এবার তখন যখন দুদিন ধরে কোনো কিছু হলো না, তখন ওই তান্ত্রিক যিনি উনিও বললেন যে ও আমি তো এখানে দিনের পর দিন আমার বাড়িতে এইভাবে রাখতে পারবো না, এটা পসিবল নয়। হুম, তো আপনারা এক কাজ করুন, ওকে নিয়ে যান, ফিরিয়ে নিয়ে যান। হুম। আম, যদি আবার এরকম কিছু হয় তখন আমাকে খবর দেবেন, না হয় আমি তখন যাব, আচ্ছা। এরকম বললেন। তো তখন তারা বললো যে বাড়ির লোকরাও স্বাভাবিক, এবার বাড়ির মানুষদেরও তো কাজকর্ম থাকে, তারাও তো সব বন্ধ করে দিনের পর দিন কলকাতায় পড়ে থাকতে পারছে না। তো ওদের ডিসাইড হলো ওরা পরের দিনকে দুপুরে ট্রেন ধরে ওরা চলে যাবে। হুম। এবার ঘটনাটা ঘটলো পরের যেদিন ওরা চলে যাবে সেদিন সকালবেলা। ওই যে বললাম সব সময় এনটিটি রাতে আসে না, এখানে আবার সেই প্রমাণ পেলাম। সকালবেলা হঠাৎ করে ওই মহিলাটি আবার সেম পোজে ওই একটা ঘরের মধ্যে বসে আছে, খাটের ওপর পা ঝুলিয়ে ওরকম চুলটা খুলে মাথাটা এরকম দোলাচ্ছে, ওই ওই তান্ত্রিকের বাড়িতেই হঠাৎ। হুম, হুম। এবার তখন তো সাথে সাথে ওই যারা ছিল ওদের সাথে ওই দাদা বৌদি ডেকে এনেছে তান্ত্রিককে, যে আপনি তাড়াতাড়ি আসুন, এরকম হয়েছে। মানে ওরা তো ওই সুযোগটাই খুঁজছিল যে এরকম কিছু হোক, তাহলে ওরা মানে জানতে পারবে। হুম, হুম। তো তান্ত্রিক তো সাথে সাথে ওকে আসে এবং ওকে নিয়ে ওনার যে কর্মের যে ঘর, যেটা একটা স্পেশাল কোনো ঘর হয়তো ছিল, সেখানে নিয়ে যায়। হুম, 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 হুম। তো নিয়ে যাওয়ার পরে ওকে একটা আসনে এরকম বসানো হয়। মানে ঘরটার যা মানে কথা ওই কাকিমা বলেছিল যে একটা আধা আধা আলো অন্ধকার ঘর, মানে সকালবেলাও যে ঘরটাতে খুব আলো এরকম এরকম নয়, একটা আধা আলো আধা অন্ধকার একটা ঘর, যেখানে একটা এরকম আসন পাতা, আসনের মধ্যে ওই মানে পিসিটাকে বসানো হয়েছে। ওকে। বসানো হয়েছে এবং তার মুখোমুখি ওই তান্ত্রিক যিনি উনি বসেছেন। বসে ওই পিসিটাকে প্রথমে জিজ্ঞেস করেছেন, তুই মাথা গরম করিস না, এরকম ভাবে বলেছেন যে তুই মাথা গরম করিস না, আমাকে বল তোর এত কি কষ্ট বা তুই কি চাইছিস যার জন্য বারবার এনাকে এ করছিস, ওই বাচ্চা মেয়েটার উপর এরকম ভাবে এ করছিস। তখন ওই পিসিটা বলে যে আমি সব বলবো, কিন্তু আমি কি বিচার পাবো? আমি তো বলবো বলেই আসি, কিন্তু আমার কথা তো কেউ শোনে না, আমি এখন বলবো কিন্তু বললে কি আমি বিচার পাবো? তখন তান্ত্রিক বলছে, দেখ বিচার দেওয়ার তো আমি কেউ না, বিচার তুই পাবি কিনা সেটা তো পরের কথা, কিন্তু তুই যদি নাই বলিস, আমরা যদি নাই জানতে পারি, তাহলে আমরা বুঝবো কি করে? আর তুই যে বারবার তোর ছেলে মেয়েটাকে আনতে বলছিস, সেটাই বা কেন বলছিস, সেটা আমাদেরকে আগে ক্লিয়ার করে বল, তোর কি হয়েছে? বারবার করে তুই যে এই মানুষটার উপর আসছিস, এই মানুষটার তো শরীরটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এটা তো আমরা জানি না। একটা মানুষের উপর বারবার যদি এরকম হতে থাকে, সেই মানুষটারও তো শারীরিক গঠনটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। তো তখন বলা উনি স্টার্ট করে, ওই পিসির মধ্যে যে ছিলেন, যে আমি সুইসাইড করিনি। আচ্ছা, আচ্ছা। এবার হচ্ছে মেন গল্প,
বলছে আমি সুইসাইড করিনি, আমাকে মারা হয়েছিল। মানে এটা হয়তো ওই তান্ত্রিক তো ভাবছিলেনই কিছু তো একটা আছে, কিন্তু ওর দাদা বৌদি তো ওখানে প্রেজেন্ট, তারা ভাবছে যে এটা কি বলছে ও। বলছে আমি সুইসাইড একদমই করিনি, আমাকে মারা হয়েছিল। তখন বলছে যে কেন মারা হয়েছিল তোকে, কি তুই কি কিছু করেছিলিস এমন যেটা ওরা সহ্য করতে পারেনি বা তোকে মেরে ফেলেছে? বলছে না, আমাকে বিয়ের পর থেকেই ওরা টর্চার করতো। কিসের জন্য? বাড়ি থেকে এটা আনো, ওটা আনো, এই আজকে 5,000 টাকা নিয়ে এসো, আজকে 10,000 টাকা নিয়ে এসো। সব সময় নাকি এরকম একটা দাবাও আর কি ডালতো আর কি ওই ওনার উপরে। এবার যতএব ওনার, তোমাকে প্রথমেই বললাম মাটির বাড়ি, খুবই মানে খুব যে অবস্থাপন্ন বাড়ি নয় যে যখন তখন বলবে আর টাকা নিয়ে চলে আসবে। তো যতএব এবার উনিও ওনার বাড়ির লোকের, বয়স্ক বাবা মা দাদা বৌদির কথা ভেবে মানে বলতো না বাড়িতে সব সময়, হয়তো মাঝে সাঝে একবার দুবার নিয়েছে কিন্তু সব সময় বলতো না। সেটা ওনার ওই বৌদি আমাদেরকে বলছিল যে সব মাঝে সাঝে নিত এসে, কিন্তু সব সময় তো আর বলতো না। ইভেন নাকি ওই বাচ্চা যে ওনার যে দুটো বাচ্চা ছিল, ওই দুটো বাচ্চার নাকি শরীর খারাপ হলেও শ্বশুরবাড়ির লোক বলতো যে নিয়ে আয়, তোর বাপ দাদার কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর তোর বাচ্চাদের ট্রিটমেন্ট হবে। অমানুষ নাকি এরা? জানি না, এখনকার দিনেও এরকম মানুষ আছে, মানে এটাই আমার ভাবলে খুব অবাক লাগে। জানি না সত্যি। তো এই কারণেই হয়তো মনে হয় আমার মাঝে মাঝে যে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, স্বাবলম্বী হওয়া উচিত, খুব দরকার। তো যাই হোক, পয়েন্টে আসি। তো এরকম ওকে নাকি অনেক বলেছে। তারপর নাকি শুরু হতো যে ওই মহিলার ওপর নাকি খুব মারধরও চলতো, একদম রেগুলার বেসিসে সেটা। হ্যাঁ, মানে কিছু হলেই, মানে একটা কিছু ভেঙে ফেলেছে হয়তো হাত থেকে পড়ে, তোর বাপ দিয়ে যাবে, মানে এই রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো যে মানে নষ্ট করছিস, এটা কি তোর বাপ কিনে দেবে এসে, এরকম ল্যাঙ্গুয়েজে তাকে আঘাত করতো সব সময় মানসিক ভাবে। ইভেন শারীরিক তো নির্যাতন চলতোই। এবার কোনো একটা দিন এই নির্যাতনের মাত্রাটাই এতটাই বেড়ে গেছিল যে মানে কোনো একটা হয় না, মারামারি করতে গিয়ে ধাক্কা লেগে বা কিছু করে ওই মাথাটা ফেটেছিল প্রথমে। বললাম না যে কালো জমাট বেঁধে গেছিল রক্তটা ওই লাশটার, ওই মাথাটা কোনোভাবে ফেটে গেছিল। মানে ওকে ওই মহিলাটাকে ধাক্কা দিয়েছিল আর সে পড়েছিল কিছুর ওপরে, সেখান থেকে মাথাটা ফেটে গেছিল প্রথমে। তারপরে নাকি তাকে ওই ছাদে নিয়ে গিয়ে বিবস্ত্র করিয়ে রীতিমতো নাকি মানে পিটিয়েছে ওই লোহার কোনো একটা রড জাতীয় কিছু দিয়ে। আর এটা করেছে হচ্ছে ওনার হাজবেন্ড, ওনার দেওর আর ওনার শ্বশুর মিলে, মানে তিনটে ছেলে মিলে। এটা উনি ওখানে বসে লিটারেলি বলছেন, মানে ওই পিসির মধ্যে দিয়ে আর কি, মুখ থেকে, যে আমাকে এইভাবে টর্চার করেছে, রীতিমতো পুরো সব জামা কাপড় খুলে ওনাকে সবাই মিলে মেরেছে, ওই রড দিয়ে মেরেছে, তিনজনে মিলে। কেউ রড দিয়ে মেরেছে, কেউ লাথি মেরেছে, মানে বিভৎস ভাবে মেরেছে। মানে আমি তো ভাবতেই পারছি না, মানে একটা মানুষকে কেউ কিভাবে এভাবে মারতে পারে। তা আবার তার ফ্যামিলি মেম্বার, এমনও না যে রিসেন্ট, মানে জানি না কি এরা। তো তারপর যখন প্রায় আধমরা হয়ে গেছে, তখন ওই ওনাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে, দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। কি বলছো মৌসুমী, এগুলো কি বলছো তুমি ভাবো। কিন্তু এটাও বলি, ওনার কিন্তু খুব মেজর ইনজিওর বাইরে থেকে দেখা যাচ্ছিল না। প্রথমেই বলেছিলাম যে একটা মানুষ ছাদ থেকে পড়ে গেলে মাথা থেতলে যেতে পারে, এই হতে পারে, ওটা হয়নি। তার কারণ হচ্ছে মানে ওদের বাড়িটা হচ্ছে খুব উঁচু দোতলা নয়, একটু মানে হয় না একটু দেখবে গ্রামের দিকে নিচু নিচু টাইপের দোতলা বাড়ি হয়, মানে খুব উঁচু থেকে যে পড়ে গিয়েছে ওটা নয়, মানে হাইটটা খুব বেশি না, যার জন্য না মাথা ওই খুব দুটুকরো হয়ে যায়নি বা ওরকম কিছু হয়নি।
মানে যতটা ইনজিওর হয়েছিল ওটা ব্রেনের ভেতরে হয়তো হয়েছিল বা উনি ইন্টারনাল হ্যামারেজ টাইপের কিছু হয়েছিল। হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে বাইরে থেকে যে খুব, কিন্তু ওই যে বললাম বাইরে থেকে খালি কয়েকটা জিনিসই ছিল, যেটা হচ্ছে ওই একটা মাথা ফাটার একটা ছিল যেখানে রক্ত জমে গেছিল, আর সারা গা হাত পায়ে ওই বললাম না একদম কালশিটে পড়ে গেছিল, সেটা হচ্ছে ওই যে মেরেছিল লোহার রডটা দিয়ে, ওইগুলোরই দাগ সম্ভবত আর কি। তো পড়ে যাওয়ার পর যখন মহিলা মারা যান তখন ওই তার হাজবেন্ড যে ছিল, মানে বলতেও বিরক্ত লাগছে হাজবেন্ড, যাই হোক ওই অমানুষটা যেটা ছিল ও আর কি ওর বাবাকে বলছে যে বাবা ও মরে গেল এবার কি হবে, এরকম হয়েছিল যে ও এবার কি হবে। তো তখন এটাও বলছে ওই পিসির মুখ থেকে যে আমার বর তাও বলেছে একবার, আমার শ্বশুর বলছে কি হবে, ও বেওয়ারিশ লাশের মতো ফেলে দিয়ায়। মানে ভাবা যায় না এগুলো লিটারেলি যে এগুলো কি, এগুলো সত্যি ঘটনা এরকম হয়, মানে একটা মানুষ এরকম বলতে পারে। তারপরেই ওরা তিনজনে মিলেই কোনোভাবে ওই লাইন পারে ফেলে আসে বডিটা। এবার যতই বিভৎস অবস্থায় ফেলে এসেছিল। ওইভাবেই ফেলেছে, তখন কি করবে, তখন অলরেডি ওরকম নিচে ফেলে দিয়েছে। মানে আমি শ্বশুরের ব্যাপারটা ভাবছি ভাই, হ্যাঁ উনি নাকি মানে বাবা, মানে নিজের মানে কাইন্ড অফ মেয়েরই মতো, তো মানে নিজেরই তো মেয়ের মতো না, মেয়ের মতো কি, মেয়েই তো বলা যায়, একটা Exactly. বাড়ির বউ মানে তো তার মেয়েই। আর যেখানে তার থেকেও বড় কথা কৌস্তব, দুটো ওই মহিলার দুটো ছোট ছোট বাচ্চা, তাদের একবার মনে হলো না যে এই মাটার সাথে এরকম করলে বাচ্চা দুটোর কি ফিউচার। ফিউচার ছাড়ো, জাস্ট টাকা পয়সার জন্য করছে। হ্যাঁ মানে মানুষদের হয়তো অত মাইন্ড থাকে না, যাই হোক। তো এবার দেখো তখন যদি একটা শাড়ি পরাতে যায় বা কিছু করতে যায়, ওখানে একটা লোকজন কেউ দেখে ফেললো রাস্তার, হতেই পারে, যদিও গ্রাম অঞ্চল রাত বিরেতে লোকজন অত বেরোয় না, সবাই যে যার মতো ঘুমাচ্ছে, কিন্তু হতেই তো পারে কেউ দেখে নিল, কিছু হলো, ওরা মোটামুটি ওখান থেকেই তুলে কোনোভাবে নিয়ে গিয়ে লাইন পারে ফেলে দিয়ে চলে আসে। এবার রাত্রের বেলা হয়েছে ঘটনাটা, সারা রাত ওখানে লাইনে পড়েছিল, ওরা এমন ভাবেই ফেলে এসছে যে যদি ট্রেন যায় হয়তো কেটে কাটা পড়বে বা এরকম কিছু হতে পারে, কিন্তু ওদের ব্যাড লাক না কার ব্যাড লাক জানি না, কাটা পড়েনি, হয়তো ওই লাইনে ট্রেন আসেনি রাতে বা কিছু, কাটা তো পড়েনি, লাশ তো একদম যেরকম ফেলে এসছে ওরকমই ছিল। তারপরের ঘটনা তো প্রথমে বলেছিলাম কি কি হয়েছিল। এইবার ওই মহিলাটা যে বারবার বলছে ওদের নিয়ে আয়, এইটা কেন বলছে, এইটা বলার কারণ হচ্ছে ওই মহিলার প্রথমেই বলেছিলাম যে একটা মেয়ে একটা ছেলে, তো ওই শ্বশুর বাড়ির লোকরা মেয়ে সন্তানটা পছন্দই করতো না, মানে প্রথম থেকেই নাকি ওই প্রথম মেয়ে হয়েছিল বলে ফোর্সফুলি নেক্সট চাইল্ড নিয়েছিল। সৌভাগ্য ছিল বউটার হয়তো কোনো একটা জায়গায় যে পরের বার ছেলে হয়েছে, না হলে হয়তো ওই 7টা-8টা মেয়ে হতো পরপর, যাই হোক পরের বার ছেলে হয়ে গিয়ে বেঁচে গেছে ওই একটা জায়গায়। কিন্তু ওই যে প্রথমে মেয়ে হয়েছিল সেটার জন্য বউটাকে বারংবার কথা শুনতে হয়েছে, এবং ওই মেয়েটার ওপরেও অনেক সময় মারধর এরকম করা হতো, বাচ্চা মেয়ে, হ্যাঁ 5 বছরের একটা বাচ্চা মেয়ে, মানে তাকে নাকি সে যদি তার বাবার কাছে গিয়ে একটু হাত ধরতো এরকম নাকি ধাক্কা মেরে সরিয়ে দিত, এই সত্য এখান থেকে, এরকম ভাবে। শুয়োরের বাচ্চা একটা। হ্যাঁ মানে মেয়ে একদম ছেলেটাকে খুব ভালোবাসতো কিন্তু মেয়েটাকে একদম দেখতে পারতো না। তো দেখো মেয়ে যদি দেখতেই পারতো তাহলে আরেকটা বাড়ির মেয়ের ওপর এইটা কেউ করতে পারতো না, তাই না? দেখতে পারে না বলেই হয়তো এরকম বিয়ে দিতিস কেন, ছেলের সাথে অন্য কোনো ছেলের বিয়ে দিতিস? সেটাই হলো কথা, বুঝলে সমাজটা আমরা হয়তো অনেক ভালো জায়গায় থাকি কৌস্তব, এখন আমার মাঝে মাঝে মনে হয় হ্যাঁ কলকাতায় কি এগুলো হয় না, হয়, কিন্তু এতটা মানে হয়তো হয় না, জানি না আমি, মানে আমি তো অনেক কিছু এরকম নৃশংস শুনেছি, হ্যাঁ হ্যাঁ শুনেছি, এতটা শুনেছি, সেটা শুনিনি তা না, আমি কাজের ইয়েতে অনেক কিছুই শুনেছি, কিন্তু এটা আমার খুব খারাপ লেগেছে, মানে একটা মেয়ে বাড়ির বউকে নগ্ন করে ওরকম ভাবে মেরে ফেলে আসা। তো এই যে যাই হোক, এবার এই যে ভয়টা ছিল ওই মহিলার যে আমার মেয়েকেও মেরে ফেলতে পারে, ওই ভয়টাই না ওরা মানে যে রুটাকে আর কি শান্তি দেয়নি, মানে ওর যে এন্টিটিটা শান্তিটা এই কারণেই পাচ্ছে না আরো,
মানে সবাইকে পজেস্ট করছে যে ওদের নিয়ে আয়, ওদের নিয়ে আয়, কারণ হচ্ছে বেসিক্যালি এইটা যে আমার মেয়ের ওপরেও হয়তো টর্চার করছে, মেয়েকেও মেরে দেবে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে কৌস্তব, যে তাহলে এদেরকে কেন ধরছে, শ্বশুর বাড়ির লোককে কেন ধরছে না গিয়ে, তাই না? এটাও তো আমাদের মনে আসতেই পারে, লজিক্যাল। তাই না? যে ও যখন পজেস্ট করছে, ও এখানে বাপের বাড়িতে এসে পজেস্ট না করে ও তো শ্বশুরকে গিয়ে ধরতে পারতো, তাহলে ওদেরকে শাস্তি দিতে পারতো। ওখানেও নাকি এরকম ঘটনা অলরেডি ঘটে গেছিল, সেটা আমরা এতদিন জানতাম না। মানে ওখানেও পজিশনের ব্যাপার হয়েছিল? পজিশনের ব্যাপার হয়নি, ওখানেও লিটারালি ভয় দেখিয়েছিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ও ভয় দেখিয়েছিল। ওখানে কি ভয় দেখিয়েছিল, ও কি করেছিল ওখানে এই মানে এই যে ভয় দেখিয়েছিল, এটা আমরা জেনেছি ওই কাকিমার কাছ থেকে, মানে ওই পিসির যে দাদার বউ যে আমাদের গল্পটা বলছিল পরে আর কি, বান্ধবীর বাড়িতে বসে, সে তখন বলে যে এগুলো আমরাও জানতাম না, আমরা রিসেন্ট জেনেছি যে ওদের বাড়িতেও নাকি বীভৎস উৎপাত করে এসছে একটা সময় গিয়ে। মানে কিরকম উৎপাত, হঠাৎ করে গ্যাসের নব অন করে দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? মানে ধরো শাশুড়ি গিয়ে হয়তো যদি হট করে লাইটারটা মারে, আগুন ধরে যেতে পারে, মানে এরকম কাজ হয়েছে অনেকবার নাকি। তারপর সেই ওই যে ওর মহিলার যে শাশুড়ি ছিল, ওই শাশুড়ি তো বারবার এরকম অনেকবার দেখেছে, এরকম রান্নাঘরে যাচ্ছে, গ্যাসের নবটা অন রয়েছে, ভাগ্যিস উনি খেয়াল করেছেন যে মানে কোনো অ্যাক্সিডেন্ট সেরকম কিছু ঘটেনি, বাট এরকম বারবারই ঘটেছে। তারপর আরেকবার যেটা হয়েছে সেটা হচ্ছে ওর ওই শ্বশুরের সাথে, ওই বদমাস বজ্জাত লোকটার সাথে কি এর থেকে ভালো কিছু বলতে পারছি না। তো ওই লোকটার সাথে কি হয়েছে, সিঁড়ি থেকে নামতে গিয়ে ওই লোকটাকে কেউ একটা ধাক্কা মেরেছে পেছন থেকে, মানে সেটা লোকটা পরে জানিয়েছে আর কি, যে আমার মনে হলো আমাকে কেউ ধাক্কা মারলো, এবং লোকটি ওপর থেকে অনেকটা সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, এবং সামহাও তার মানে বয়স্ক তো যথেষ্ট বয়স তো হয়েছে, হিপ জয়েন্টের কোনো একটা বোন কিছু একটা হয়েছে, মানে ডিটেলস জানে না কারণ ওরা তো আর কন্ট্যাক্ট রাখে না, মানে আশেপাশের লোকের থেকে যতটা শুনেছে যে পড়ে গিয়ে এরকম হিপ জয়েন্টে কিছু একটা ঘটনা ঘটিয়েছে, এবং সে ফুললি এখন বেডে একদম উঠতে পারেন না, মানে যত শাস্তি হয়েছে আর কি, এমন না যে শাস্তি নেই, হয়েছে। এছাড়াও আরো কিছু কিছু জিনিস ওই বাড়িতে হচ্ছে, যেটা হচ্ছে রাত্রেবেলা কারোর একটা কথা বলার আওয়াজ, ফিসফিস করে কিছু বলছে, বা দরজায় টুকটুক করে ঠোকা মারছে, এগুলো বেসিক্যালি কি বলতো, ওদের কোনো ক্ষতি কিন্তু করতে পারেনি, কিন্তু ওদেরকে ভয় দেখিয়েছে আর কি। মানে ওরা নিজেরা মেম্বাররা শ্বশুর বাড়ির ভেতরে না মানে একটা আতঙ্কে থাকতো যে কিছু তো একটা হচ্ছে ওদের বাড়িতে, কারণ এরকম বারবার করে গ্যাসের এটাকে নবটাকে অন করে দেওয়া, দেখো এটা হয়তো দুর্ঘটনাটা হয়নি, কিন্তু হতে কিন্তু বিশাল বড় ঘটনা হতে পারতো, হয়তো কিছু করেনি কারণ ওর বাচ্চাগুলো তো ওখানে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, এক্স্যাক্টলি, এটা আমারও মাথায় আসেনি, এখন তুমি বললে ঠিকই বলেছো, হয়তো সেই জন্যও হতে পারে যে বড় কিছু হয়তো ঘটেনি, যত ওর বাচ্চা ঘটায়নি, হ্যাঁ হতে পারে, কিন্তু ওদের ভয় দেখিয়ে গেছে চরম লেভেলের। তারপরে ওর যে দেওর ছিল, তারও একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে বিভৎস লেভেলের রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সে কি হয়েছে মানে একটুর জন্য বেঁচে গেছে আর কি, মানে মরে যেতে পারতো এমনই নাকি রোড অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কিন্তু বেঁচে গেছে, মারা যায়নি। মানে এরকম ওদের বাড়িতে পরপর অনেক কিছু ঘটছিল, তখন ওদের মনে হয়েছে যে, কারণ নিজেরা তো জানে, গিল্ট ফিল তো করছে যে এরকম একটা কাজ করে ফেলেছে অলরেডি, তো ওরা তখন কি করেছে, ওই কোনো একটা কাউকে হয়তো ডেকে ওদের বাড়িটাকে মেনলি মানে বন্ধন করিয়ে নিয়েছিল, বুঝতে পেরেছো? মানে বাড়িটা বন্ধন করিয়ে নেওয়ার ফলে কি হয়েছে, ওরা আর এই জিনিসগুলো আর নেক্সট কোনো মানে ফিল করেনি, আর মানে ওদের ওপর আর কিছু বড় কিছু হয়নি আর কি, না হলে হয়তো অনেক কিছু হতে পারতো। এবার যতই ওই বাড়িটাকে বন্ধন করিয়ে নিয়েছে, এ তো আর যেতে পারছে না, ওখানে ঢুকতে পারছে না, মানে ওদের ওপর তো আর কিছু করতে পারছে না, তখন বাপের বাড়ির লোকদেরকে পজেস্ট করা চালু করেছে।
ওই বাচ্চা দুটোকে নিয়ে আসার জন্য, কারণ ও তো মানে শ্বশুর বাড়িতে আগে হয়েছে তাই তো? শ্বশুর বাড়িতেই প্রথমে ঘটেছে এইগুলো, কিন্তু সেটা তো যতই শ্বশুর বাড়ির সাথে বাপের বাড়ির তো আর কথাবার্তা ছিল না, বাপের বাড়ির লোকরা ওই জন্য প্রথমে জানতে পারেনি, কিন্তু বাপের বাড়ির লোকদের সাথে যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন ওই হয় না, দেখবে আসে এক গ্রামটা তো খুব, শ্বশুর বাড়ি বাপের বাড়ি যে ডিস্টেন্সটা সেটা খুব বেশি দূরে না, ওই একটা দুটো গ্রাম আগে পড়ে। এবার লোক মুখে কথা তো ছড়িয়ে যায় যে এরকম জানো তো ওর ওই বাড়ির মেয়েটার এরকম হচ্ছে, ওর ওর বোনটার নাকি এরকম ওদের মুখে এসে এরকম বলে, এইসব হয় না কথায় কথায় গ্রামের মধ্যে যেটা ছড়ায় আর কি। তখন ওই 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 গ্রামেরও লোকজনরা তখন বলছে যে কেন ওদের বাড়িতেও তো জানো না ওর শ্বশুরের এরকম হয়েছিল, দেওরের এরকম হয়েছিল, হ্যাঁ, তারপরে তো ওরাও সেই ঘরটার বাঁধিয়েছে। এইভাবে লোক মুখে বাপের বাড়ির লোকরা জানতে পারে যে ওদের শ্বশুর বাড়িতেই অ্যাকচুয়ালি ঘটনাগুলো আগে ঘটেছিল। কিন্তু যবে থেকে ওই শ্বশুর বাড়িটাকে বন্ধন করানো হয়েছে, ও তো আর মানে এন্টিটিটা যে ছিল সে তো ঢুকতে পারছে না, আর ফলে কি নিজের বাচ্চা দুটোর খোঁজও বুঝতে পারছে না, বাচ্চা দুটো কেমন আছে, কি করছে, আদৌ ভেতরে মারধর করছে কিনা বা কিছু। ওই জন্য বারবার করে এই বাপের বাড়ির দুজনকে প্রথমে তো ওই বাচ্চাটাকে, কারণ বাচ্চাটাদের তো পজেস্ট করা একটু ইজি, ওই জন্য প্রথমে ওই দাদার বাচ্চাটাকে পজেস্ট করেছিল কয়েকবার, তারপরে হয়তো জানি না কেন তারপর থেকে তো ওই পিসিটাকে করতো। এবং মেন কথা হচ্ছে ওর বাচ্চাদেরকে এখানে নিয়ে আসো, কারণ ওর মনে হয় সবসময় যে বাচ্চাদেরকে হয়তো মেরে দেবে। এবার যাই হোক, এই ঘটনাগুলো যখন জানা হয় তারপরে কি হয়, কিছু কিছু প্রুফ নাকি আছে যে ওকে এরকম টর্চার করা হয়েছিল বা কিছু হয়েছিল, এই প্রুফ গুলো নাকি মানে আছে এখনো। সেই মানে জানি না সেই প্রুফ গুলো কি, সেটা আমি ডিটেলসটা এখনো জানি না, কিন্তু কিছু প্রুফ নাকি আছে, যেই প্রুফ গুলো ওই এন্টিটিটাই আর কি তখন ওই তান্ত্রিকের সামনে বসে বলেছিল আমি প্রমাণ দিতে পারবো যে ওরা আমার ওপর কি কি অত্যাচার করেছে, আর কোথায় কি আছে না আছে। এবার তখন ওই তান্ত্রিকটা বলে যে কি এমন আছে যেটা থেকে তুমি প্রুফ দিতে পারবে, তখন বলছে যে আমাকে যখন মেরেছিল তখন তার মানে প্রথমে যখন মাথা ফেটে গেছিল আর কি, সেই যে রক্ত পড়েছিল তখন তো বিবস্ত্র ছিল না, তখন তোর গায়ে জামা কাপড় ছিল, ওই রক্ত মাখা জামা কাপড় গুলোকে নাকি ওরা ওই ফেলেনি কোথাও, যতএব ওই পরে যতএব বউটা মরে গেছে, এবার যদি রক্ত মাখা জামা কাপড় কোথাও পায় সেখান থেকে তো পুলিশ কেস অন্যদিকে ঘুরে যেতেই পারে, ওরা কি করেছে ওই জামা কাপড় গুলো ভয়েতে কোথাও একটা উঠোনের সাইডে গর্ত করে চাপা দিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো তো? এবার তখন এইটা ওই এন্টিটিটা তখন বলেছে ওই তান্ত্রিকের সামনে যে আপনাকে আমি বলছি, আপনি তাহলে আমার যদি বিচার আনতে পারেন এই একটা প্রুফ আপনাকে আমি দিতে পারি, এরকম আরো অনেক প্রুফ আমার কাছে আছে। আপনারা থানায় যদি জানান যে আমাকে যখন প্রথমে মারা হয় তখনও আমার গায়ে জামা কাপড় ছিল আর সেটাতে রক্ত ভরে গেছিল, ওরা এবার কোথায় ফেলবে রক্তটা, কি করবে, ওই জন্য ওরা ওই উঠোনের পাশে একটা জায়গা আছে মাটির, ওখানে গর্ত করে করে দিয়েছে, ওটাকে পুঁতে রেখেছে। এবার তারপরে তখন ওকে বললো যে তুই এরকম বারবার করে, তান্ত্রিকটা বলে যে তুই এরকম বারবার করে ওর ওপর আসিস না, আমি তো আজকে শুনলাম তোর সবকিছু, আমি নিশ্চয়ই চেষ্টা করব যাতে কিছু একটা পজিটিভ কিছু করা যায়, আর তোর ছেলে মেয়েকে নিয়ে তুই চিন্তা করিস না, নিশ্চয়ই ওরা ভালো আছে, আর ওদেরকে আমি চেষ্টা করব তোর বাড়ির লোককে বোঝানোর যাতে ওদেরকে নিয়ে আসে। তখন ওই এন্টিটিটা বলে যে আমার আর কিছুই চাওয়ার নেই, আমি তো শেষ হয়ে গেছি, আমি চাই না আমার বাচ্চা দুটো শেষ হয়ে যাক, তো আমার বাচ্চা দুটো ভালো আছে আর আমার বাচ্চা দুটো আমার বাবার বাড়িতে আছে, এইটুকু যদি আমি জানি, আমি আর কাউকে কোনো ডিস্টার্ব করব না বা কাউকে বিরক্তও করব না, কিচ্ছু করব না, আমি দূর থেকে খালি ওদের এইটুকুনি দেখতে চাই যে ওরা ভালো আছে। তবে এই কথাটা যখন আমাকে ওই কাকিমাটা বলছিল শুনছিলাম, আমার না একটা জিনিস মনে হলো যে মা না মাই হয় না, মানে মানে কোথাও, হ্যাঁ বলো বলো, কোথাও গিয়ে একটা মা সে শেষ হয়ে গেছে, এতটা কষ্ট পেয়ে মারা গেছে, তখনও সে তার বাচ্চাদের কথা ভেবে চলেছে যে আমার বাচ্চাগুলো ভালো আছে, এইটুকুই আমি মানে দেখবো। এই রিসেন্ট আমি তোমাকে আমি এটাই বলতে যাচ্ছিলাম মৌসুমী, রিসেন্ট একটা জায়গাতে নৌকা ডুবি হলো না? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই তোমাকে বলছিলাম যে দেখলাম যে মাটা বাচ্চাটাকে কিভাবে তখনও ধরে আছে, মানে আলাদা করা যাচ্ছে না। এক্স্যাক্টলি, এটাই হয়তো মা।
মানে সত্যি মায়ের ওটাই অবদান, না। মায়ের মানে কিছু হয় না সাবস্টিটিউট হয়তো, যে মানে চলে গিয়েও দুনিয়া থেকে সব মায়া, এত কষ্ট করেও শুধু একটাই চিন্তা যে আমার বাচ্চা দুটো যেন ভালো থাকে, মানে ওদের যেন কোনো ক্ষতি না করতে পারে। আর সব থেকে বড় চিন্তা, যেখানে যে একটা মেয়ে সন্তান ছিল যাকে ওরা মানে ওর মা থাকতেই প্রচন্ড অত্যাচার করতো মাঝে মাঝে, একটা 5 বছরের বাচ্চাকে। তো সেখানে সেই মায়ের চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। তো এরকম বলে, তান্ত্রিকের সাথে এরকম কথা হয়, তো তান্ত্রিক ওকে আশ্বস্ত করে, তুই তো থাকছিস, তোকে আমি তাড়িয়ে দিচ্ছি না। মানে তান্ত্রিকও ওকে বলে যে তোকে আমি তাড়িয়ে দিচ্ছি না, বা তোকে আমি কোথাও বন্দিও করছি না, তুই সব দেখতে পাবি কি হচ্ছে না হচ্ছে, তোকে আমি আশ্বস্ত করছি তোর বাচ্চাদের যেভাবেই হোক তোর বাড়িতে আনবো, আর তারা ভালো থাকবে, তুই দূর থেকে এটা দেখ, কিন্তু তুই এটাও আমাকে আজকে কথা দিয়ে যা যে তোর বাচ্চারা যদি সুস্থ থাকে, স্বাভাবিকভাবে জীবন যাপন করে, তুই কোনোদিন আর কারোর সামনে আসবি না, কারোর জীবনে কোনো রকম মানে ইন্টারফেয়ার করবি না। এটা তোকে আমাকে আজকে কথা দিয়ে যেতে হবে। যদি তুই এটা আমাকে কথা দিস যে হ্যাঁ, তাহলে আমি কিন্তু এটা নিয়ে তুই যেটা চাইছিস আমি সেটা চেষ্টা করব, অন্তত 100% আমি চেষ্টা করব। তখন সে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমার বাচ্চারা যদি ভালো থাকে, আমি যদি নিজের চোখে সেটা দেখতে পাই, আমি কোনোদিন আর আসবো না, আমি কারোর ওপর করবো না, কাউকে কোনো রকম অসুবিধায় ফেলবো না। কিন্তু একটা জিনিস, যদি ভবিষ্যতেও কোনোদিন দেখি যে আমার বাচ্চার ওপর কোনোদিন কেউ কোনো রকম অবিচার করছে বা কোনো অত্যাচার করছে, সেদিন কিন্তু আমি চুপ থাকবো না। এটাও সেদিন বলেছিল। ও কথাও যেমন দিয়েছিল আর কোনোদিন আসবে না, কিন্তু এটাও বলেছিল ফিউচারেও যদি কখনো এরকম হয়, দেখো এটাও কিন্তু একটা থ্রেটই বলতে গেলে বাপের বাড়ির লোকদেরও, তুমি যতই বলো যে হয় না, অনেক সময় আমরা দেখেছি মামা বাড়িতে বাচ্চারা রয়েছে, মামা মামিও অনেক সময় খুব একটা ভালো রিয়াক্ট করে না। সেখানেও কিন্তু ওই মেয়েটি বলেছিল যে ভবিষ্যতেও যদি আমার বাচ্চাদের ওপর কোনোদিন কোনো অত্যাচার হয় বা কিছু হয়, আমি কিন্তু সেদিন আবার আসবো, আমি কিন্তু আমার বাচ্চাদের সেদিনও প্রোটেক্ট করব। মানে টেকনিক্যালি মুক্তি পাবে না? না, ও যাবে না, কিন্তু হ্যাঁ এটা কিন্তু ঠিক, ও কিন্তু কোনোদিনও ক্ষতি করেনি কারোর, মানে বাপের বাড়ির লোকদের হয়তো পজেস্ট করেছে, এই করেছে, ও নিজের কথাগুলো বলার জন্য করেছে, কিন্তু ও কোনোদিনও কিন্তু কারোর ক্ষতি করে দেয়নি কিছু। তো যাই হোক, এবার এই সব ঘটনা ঘটার পর তারপরে তো ও চলে যায় এগুলো বলে, যে জেনারেলি। তারপর এই যে জানা গেছিল যে ওই জামা কাপড়গুলো লোকানো আছে, তো ওই তান্ত্রিক কিন্তু স্টেপ নেয়। কি স্টেপ নেয়, ওর দাদা বৌদি তো ওখানে উপস্থিতি ছিল, শুনেছিল, এবং দাদা বৌদিকে ওই তান্ত্রিক ভরসা দেয় যে আমার তান্ত্রিকের কথা তো আর লতে কেউ শুনতে যাবে না, যে ভূত এসে বলে গেছে, এটা কেউ কোনোদিন শুনবে না। কিন্তু দাদা বৌদিকে বলা হয় যে আপনারা একটা কাজ করুন, থানায় যত এই কেসটা অলরেডি চলছে, আপনারা জানান যে আমরা কোনো গোপন সূত্রে জানতে পেরেছি যে এরকম ওর এরকম জামা কাপড় এরকম জায়গায় আছে, আপনারা সার্চ করুন গিয়ে। তো সেম ইয়েতে ওর দাদা বৌদি থানায় যায় এবং সেটা বলে। তো মানে সত্যি বলবো, হয়তো কিছু ক্ষেত্রে থানার লোক ঠিকঠাক কাজও করে। তো গেছে, গিয়ে যখন ওখানে ওই যেই জায়গাটায় বলেছিল আর কি, যে ওই ইয়েতে উঠোনের সাইডে একটা কোনো যে কোনায়, তো সেখানে গিয়ে যখন দেখে যখন খুঁড়েছে, খোঁড়ার পর দেখছে সত্যি ওখানে ওই জামা কাপড়গুলো আছে, মানে একটু মাটি ঠাটি মেখে গেছে যদিও, কিন্তু ওই ব্লাডের যে স্যাম্পেলটা ওটা আছে জামা কাপড়ে রয়েছে। হ্যাঁ, এবং সেটা ফরেন্সিকে পাঠানো হয়। পরবর্তীকালে ওটা জানাও যায় যে হ্যাঁ ওটা ওই মহিলারই আছে, কারণ যতই ওনারও তো পোস্টমর্টম হয়েছিল, সবই রিপোর্ট ছিল, তো সবই ওটা মিলে যায় যে হ্যাঁ ওটা ওনারই ব্লাড স্যাম্পেল। এবং তখন একটা কিন্তু স্ট্রং এভিডেন্স তৈরি হয় যে ওকে কোনোভাবে মারা হয়েছে। মানে এই প্রথম যে ওই বাপের বাড়ির লোকরা কেসটা করেছিল যে ওটা সুইসাইড নয়, ও শ্বশুর বাড়ির লোকরা ওকে টর্চার করতো আগাগোড়া, ওরা মেরেছে, এরকম যে একটা মানে নোটিশ ওরা দিয়েছিল, সেটার মধ্যে কিন্তু একটু জোরালো ব্যাপারটা আসে। এবং তারপর নাকি এরকম কোর্ট কাস্টাডি, মানে ওটা ওই অবধি তখন জেনেছিলাম ওই ওর বাড়িতে গিয়ে। এই রিসেন্ট আমি আবার যেটা শুনলাম, ওই ফোনে শুনেছি যে
ও কিন্তু জানতে পেরেছে যে ওই কেসটা মানে এখনো চলছে, এখনো আজকের দিন অব্দি ওই কেসটা এখনো সলভ নয়। মানে শ্বশুরবাড়ির লোকরা এখনো সেরকম ভাবে কিছু পানিশড হয়নি, কিন্তু ওই বাচ্চা দুটোর কাস্টাডি মামা বাড়ি পেয়ে গেছে। আচ্ছা, মানে এটা পেয়েছে। ওই দেখো ওই এবি মানে ওই জামা কাপড়গুলো যদি রক্ত মাখা জামা কাপড়গুলো হয়তো যদি না পেতো, বা তাহলে কিন্তু এইটা প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট হতো বাপের বাড়ির লোকদের যে ওদের বাড়ির মেয়েটা এইভাবে টর্চার্ড হয়েছে। কারণ যদি মানলাম হ্যাঁ ওর জামা কাপড়, কিন্তু ও মাটিতে কেন পুঁতে রাখবে, তাই না? এখানে একটা প্রশ্ন আসে। এক্স্যাক্টলি। বিনা কারণে তো মাটির মধ্যে পুঁতে রেখে দেবে না কেউ কারোর জামা কাপড়। তো সেখান থেকে একটা হয়তো কেসে কিছু হয়েছে, এবার সেটা তো দেখো আমরা তো দূর থেকে ডিটেলসটা বলতে পারবো না। করতে পারবো। হ্যাঁ, যে কিছু তো একটা হয়েছে যার জন্য মামা বাড়ি কাস্টাডিটা পেয়ে গেছে বাচ্চা দুটোর। কিন্তু কেস কিন্তু আজও এখনো চলছে, এখনো কোর্টে মানে যেতে হয়, সবই হচ্ছে। জানি না এখন যে হয়তো তারা শাস্তি পাবে, কিংবা হয়তো আমাদের এরকম চারদিকে যেরকম হাজার হাজার এরকম টর্চার করা লোকজন ছাড়া পেয়ে যায়, এরকম হয়তো ছাড়াও পেয়ে যেতে পারে। মানে কোনো কিছুই হলো না, কিন্তু দেখো জানি না কোর্ট শাস্তি দেবে কিনা বা কিছু। আলটিমেটলি ওরা জীবনের শাস্তি কিন্তু পেয়েছে, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু নিয়ে সাফার করেছে। কারোর রোড অ্যাক্সিডেন্ট, কেউ পড়ে গিয়ে তার জয়েন্টের বোন ভেঙে গেছে, কিছু না কিছু কিন্তু হয়েছে। মানে তারা কিন্তু আলটিমেটলি হ্যাপি নয় এখন, মানে সবাই সাফার করছে লাইফে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আমি পুরো ঘটনাটা শোনার পর না, মানে আমার অ্যাকচুয়ালি কিছু বলতে ইচ্ছা করছে না, মানে অ্যাকচুয়ালি বলার কিছু নেইও হয়তো। মানে ঘটনাটা ওস্তাব যতটা না ভয়ের, তার থেকে না বেশি খুব প্যাথেটিক। হ্যাঁ, এটাই বলছিলাম যে মানে কত কিছু সহ্য করতে হয় একটা মেয়েকে জীবনে, বা কিছু কিছু মানুষকে মেয়ে হয়ে জন্মেছে বলেও কতটা কষ্ট করতে হয়। কিন্তু আমি একটা জিনিস বলবো কৌস্তব, যে মানে আমি যে প্রফেশনে আছি, আমি প্রচুর দেখি এরকম টর্চারের কেস, আমার কাছে প্রচুর আমি শুনেছি। আমার মনে হয় কি, মুখ বুজে সহ্য করাটা খুব খারাপ জিনিস। একদমই তাই। ডে ওয়ান থেকে এটার এগেনস্টে আওয়াজ তোলাটা খুব দরকার। অনেকে না ভয় পেয়ে আওয়াজ তুলতে পারে না, কিন্তু আলটিমেটলি সেই ভয়টা কি চলে যায় আওয়াজ না তুললে? যত দিন যায় সেই ব্যাপারগুলো তো চেপে বসতেই থাকে, আর তারপরে এই যে যেই মহিলার কেসটা বললাম এতক্ষণ ধরে, এই রকমই তাদের ফিউচার হয়। দেখো যত তুমি ভয় পাবে না, তত ভয়টা তোমাকে চাপতে থাকবে, চেপে পড়ে। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো একদমই তাই। যদি এরকম কারোর সাথে হয়, অ্যাটলিস্ট যাকে বিশ্বাস করো সেরকম একটা মানুষকে বলা উচিত। একদমই তাই। একদমই না, কোনো অপশন নয় এটা। আর সব থেকে বড় কথা যেটা যেটা আমি প্রথমেও মানে ঘটনাটার প্রথমের দিকেও বলেছি, আবার লাস্টেও বলছি, প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা হচ্ছে সব থেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে, যে তোমাকে যদি তুমি টর্চার হও বা কিছু হও, তোমাকে যেন এইটা ভাবতে না হয় যে আমি যদি বেরিয়ে যাই তাহলে আমাকে কে খাওয়াবে, বা আমি কোথায় যাব। এই দিনটা যেন, এই মানে জায়গাটা যেন কারণ না আসে। একদম হয়েছে মানে এই প্রথম যে ওই বাপের বাড়ির লোকরা কেসটা করেছিল যে ওটা সুইসাইড নয়, ও শ্বশুর বাড়ির লোকরা ওকে টর্চার করতো আগাগোড়া, ওরা মেরেছে, এরকম যে একটা মানে নোটিশ ওরা দিয়েছিল, সেটার মধ্যে কিন্তু একটু জোরালো ব্যাপারটা আসে। এবং তারপর নাকি এরকম কোর্ট কাস্টাডি, মানে ওটা ওই অবধি তখন জেনেছিলাম ওই ওর বাড়িতে গিয়ে। এই রিসেন্ট আমি আবার যেটা শুনলাম, ওই ফোনে শুনেছি যে ও কিন্তু জানতে পেরেছে যে ওই কেসটা মানে এখনো চলছে, এখনো আজকের দিন অব্দি ওই কেসটা এখনো সলভ নয়। মানে শ্বশুরবাড়ির লোকরা এখনো সেরকম ভাবে কিছু পানিশড হয়নি, কিন্তু ওই বাচ্চা দুটোর কাস্টাডি মামা বাড়ি পেয়ে গেছে। আচ্ছা, মানে এটা পেয়েছে। ওই দেখো ওই মানে ওই জামা কাপড়গুলো যদি রক্ত মাখা জামা কাপড়গুলো হয়তো যদি না পেতো, বা তাহলে কিন্তু এইটা প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট হতো বাপের বাড়ির লোকদের যে ওদের বাড়ির মেয়েটা এইভাবে টর্চার্ড হয়েছে। কারণ যদি মানলাম হ্যাঁ ওর জামা কাপড়, কিন্তু মাটিতে কেন পুঁতে রাখবে, তাই না? এখানে একটা প্রশ্ন আসে। এক্স্যাক্টলি। বিনা কারণে তো মাটির মধ্যে পুঁতে রেখে দেবে না কেউ কারোর জামা কাপড়। তো সেখান থেকে একটা হয়তো কেসে কিছু হয়েছে, এবার সেটা তো দেখো আমরা তো দূর থেকে ডিটেলসটা বলতে পারবো না। করতে পারবো।
হ্যাঁ, যে কিছু তো একটা হয়েছে যার জন্য মামা বাড়ি কাস্টাডিটা পেয়ে গেছে বাচ্চা দুটোর। কিন্তু কেস কিন্তু আজও এখনো চলছে, এখনো কোর্টে মানে যেতে হয়, সবই হচ্ছে। জানি না এখন যে হয়তো তারা শাস্তি পাবে, কিংবা হয়তো আমাদের এরকম চারদিকে যেরকম হাজার হাজার এরকম টর্চার করা লোকজন ছাড়া পেয়ে যায়, এরকম হয়তো ছাড়াও পেয়ে যেতে পারে। মানে কোনো কিছুই হলো না, কিন্তু দেখো জানি না কোর্ট শাস্তি দেবে কিনা বা কিছু। আলটিমেটলি ওরা জীবনের শাস্তি কিন্তু পেয়েছে, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু নিয়ে সাফার করেছে। কারোর রোড অ্যাক্সিডেন্ট, কেউ পড়ে গিয়ে তার জয়েন্টের বোন ভেঙে গেছে, কিছু না কিছু কিন্তু হয়েছে। মানে তারা কিন্তু আলটিমেটলি হ্যাপি নয় এখন, মানে সবাই সাফার করছে লাইফে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আমি পুরো ঘটনাটা শোনার পর না, মানে আমার অ্যাকচুয়ালি কিছু বলতে ইচ্ছা করছে না, মানে অ্যাকচুয়ালি বলার কিছু নেইও হয়তো। মানে ঘটনাটা ওস্তাব যতটা না ভয়ের, তার থেকে না বেশি খুব প্যাথেটিক। প্যাথেটিক। হ্যাঁ, এটাই বলছিলাম যে মানে আহ, কত কিছু সহ্য করতে হয় একটা মেয়েকে জীবনে, বা কিছু Exactly. কিছু মানুষকে মেয়ে হয়ে জন্মেছে বলেও কতটা কষ্ট করতে হয়। কিন্তু আমি একটা জিনিস বলবো কৌস্তব, যে মানে আমি যে প্রফেশনে আছি, আমি প্রচুর দেখি এরকম টর্চারের কেস, আমার কাছে প্রচুর আমি শুনেছি। আমার মনে হয় কি, মুখ বুজে সহ্য করাটা খুব খারাপ জিনিস। একদমই তাই। ডে ওয়ান থেকে এটার এগেনস্টে আওয়াজ তোলাটা খুব দরকার। অনেকে না ভয় পেয়ে আওয়াজ তুলতে পারে না। কিন্তু আলটিমেটলি সেই ভয়টা কি চলে যায় আওয়াজ না তুললে? যত দিন যায় সেই ব্যাপারগুলো তো চেপে বসতেই থাকে। আর তারপরে এই যে যেই মহিলার কেসটা বললাম এতক্ষণ ধরে, এই রকমই তাদের ফিউচার হয়। দেখো, যত তুমি ভয় পাবে না, তত ভয়টা তোমাকে চাপতে থাকবে। চেপে পড়ে, হ্যাঁ নিশ্চয়ই, এটা তো একদমই তাই। যদি এরকম কারোর সাথে হয়, অ্যাটলিস্ট যাকে বিশ্বাস করো সেরকম একটা মানুষকে বলা উচিত। একদমই একে তাই। যাওয়া একদমই না, কোনো অপশন নয় এটা। আর সব থেকে বড় কথা যেটা, যেটা আমি প্রথমেও মানে ঘটনাটার প্রথমের দিকেও বলেছি, আবার লাস্টেও বলছি, প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা হচ্ছে সব থেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে। যে তোমাকে, যদি তুমি টর্চার হও বা কিছু হও, তোমাকে যেন এইটা ভাবতে না হয় যে আমি যদি বেরিয়ে যাই তাহলে আমাকে আমাকে কে খাওয়াবে বা আমি কোথায় যাব। এই দিনটা যেন, এই মানে জায়গাটা যেন কারণ না আসে। একদম। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। মানে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা শুনি না আমরা, যে ঘটনাগুলো পুরো ভেতরে হিট করে, আমাদের পুরো ভেতরে। আজকের ঘটনাটাও ঠিক সেরকমই একটা ঘটনা ছিল। আপনারাও যদি নিজের লাইফের এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, আপনার লাইফের কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ঘটনা, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার থেকে স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তন্ত্র রিলেটেড হেল্পও পেতে পারেন। আজকের এই এপিসোডটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করুন, কারণ কিউরিওফাইট এখন শুধু আপনারা শুনবেন না, আপনারা দেখবেনও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন এবং সবার সাথে এই এপিসোডটা কিন্তু শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।